আসসালামু আলাইকুম প্রিয় পিসিবি বাসী, কেমন আছো? কথা বলেছিলাম 7:35-এ শুরু করব, কারণ 7:30-এ আজান হয়েছে। আজানের সময় কথা আমি বলতে পারি না, এই জন্য 5 মিনিট অপেক্ষা করেছি। স্লাইড শুরু করেছিলাম 7:20-এ, এখন আজকে 7:35। আশা করি তোমাদের শরীর, মন, স্বাস্থ্য সব ভালো আছে, থাকা উচিত, ভালো থাকা উচিত, ভালো থাকা উচিত। সো তোমরা একটু আসো, আর তোমাদের জন্য অপেক্ষা করছি। দেখি আজকে বায়োলজির একটা চ্যাপ্টার পড়াবো পিসিবি কোর্সের। আজকে বায়োলজি চ্যাপ্টার 10। বায়োলজি আমার সাবজেক্ট, ফিজিক্স আমার সাবজেক্ট, কেমিস্ট্রি আমার সাবজেক্ট, কিন্তু বায়োলজি আমি ইন্টারমিডিয়েটে পড়াই, এবং ইন্টারমিডিয়েটে যেহেতু বায়োলজি পড়াই, তোমাদের সবাইকে নিয়ে আজকে এই চ্যাপ্টারটা শুরু করব। একটু অপেক্ষা করি আর কি, সবাই আস্তে আস্তে যেতে 5-7 মিনিট টাইম লাগে। আর আমাদের আজকে ক্লাসটা শেষের কোনো স্পেসিফিক টাইম নেই, ক্লাসটা শেষ হইতে দেরি লাগবে, যতটুকু সম্ভব। দেরি আসলে তো হিসাব করে হয় না, নির্ভর করে একটা জিনিস। আমরা তো আসলে মানুষ, তাই না? আমরা তো রোবট না। আমরা একটা জিনিসকে বোঝাইতে গেলে সময় লাগে, আমরা কথা বলি, তারপরে আস্তে ধীরে হয়। আর আমার ভয়েসটা একটু ভাঙা, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ভয়েসটা যেহেতু ভাঙা, খুব ক্লিয়ার ভয়েস আমি দিতে পারছি না, একটু লাউড হয়ে গেছে, বাট আই উইশ এটা তোমাদেরকে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে না। সো খাতা কলম নিছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। জান্নাত আসছিস? যারা এই মাত্র আসছো, আমার গলাটা একটু ডিফিকাল্টিজ এর মধ্যে যাচ্ছে। সাগর, ভয়েসটা একটু ডিফিকাল্টিজ এর মধ্যে আছে, কিছু করার নাই, এই মুহূর্তে এটি হচ্ছে আমার ওকে। সাউন্ড প্রবলেম, সাউন্ড আমার নিজের গলার সাউন্ডের জন্য এই প্রবলেম বোধ হচ্ছে। দেখি এখন ঠিক আছে সাউন্ড? এখন ঠিক আছে? সাউন্ড হ্যালো, পারফেক্টলি ওকে। স্যার 10 অধ্যায়ের মেডুলা অবলঙ্গটা বুঝতে পারছি না, বুঝাবো আস্তে আস্তে যাই। মেডুলা অবলঙ্গটা বুঝতে গেলে তো ব্রেন পর্যন্ত যাওয়া লাগে, তখন আমি বুঝাবো। তাকো আসছিস, থ্যাংক ইউ। তাকো আসছিস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর নুহা আসছিস, থ্যাংক ইউ। মুনজেরিন আসছিস, হ্যাঁ, থ্যাংক ইউ সো ভেরি মাচ মুনজেরিন, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। হাসান আহমেদ, আমি ভালো আছি। এখন এই যে অধ্যায়টা না, এই হচ্ছে অধ্যায়টা, কোঅর্ডিনেশন। তুমি আমাকে বলতে পারো যে স্যার অধ্যায়ের শুরুতে এই যে এত কিছু ছবি, এটা কিসের ছবি? এটা কিসের ছবি জানো? এটা নিউরনের ছবি। এই যে এটা হচ্ছে নিউরনের ছবি। কিন্তু এই নিউরনের ছবিটা কোত্থেকে নেওয়া জানো? ইঁদুরের ব্রেন থেকে, ইঁদুরের মস্তিষ্ক থেকে। ইঁদুরের মস্তিষ্ক থেকে নেওয়া। তো ইঁদুরের মস্তিষ্কটার মধ্যে এই একটা অবস্থা। এখন তুমি বলতে পারো যে স্যার এই চ্যাপ্টারের কাভার ফটোতে এই রকম কেন? কারণ এই জিনিসটা বোঝানো হয়েছে কোঅর্ডিনেশন। এটা হচ্ছে সমন্বয় মানে সবগুলা টপিক বা সবগুলা জিনিসের একটা মিলিত প্রয়াস হচ্ছে সমন্বয়, কোঅর্ডিনেশন। সেন্সিটিভ একটা জিনিস, ভালো লাগার জিনিস। আমি আশা করি তোমাদেরকে এই চ্যাপ্টারটা ভালো বাসাইতে পারবো এবং তোমাদের ভালো লাগবে। মহিউদ্দিন জিহান, আমি গতদিন সৃজনশীল যেটা করাইছি, একটা সৃজনশীল করাইছি আর বাকি কয়েকটা সৃজনশীল তোমাদেরকে দিছি করার জন্য। তুমি কি করছো? শেহরিন যুক্ত হয়েছিস? ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এইবার
আমার সাথে একটু মনোযোগ দিয়ে শুরু করো। খাতা কলম নিছো কিনা, এই চ্যাপ্টারের লেকচার শিট, এই চ্যাপ্টারের প্র্যাকটিস শিট আগামীকালকে তোমাদেরকে আমি দিব। আর আমি 4টা পরীক্ষার লিঙ্ক দিয়েছি। তোমরা মাত্র 175 জন পরীক্ষা দিছো, 178 জন আমি দেখছি লাস্টে, মাত্র 178 জন পরীক্ষা দিয়েছ 600 জনের মধ্যে। আমি জানি না কেন তোমরা পরীক্ষা দাও নাই। 4টা পরীক্ষার লিঙ্ক দিয়েছি, কেউ কেউ 3টা পরীক্ষা দিয়েছে, কেউ কেউ 2টা পরীক্ষা দিয়েছে। 4টা পরীক্ষা দিয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 178 জন। এটা অত্যন্ত দুঃখজনক। তোমাদেরকে আমি একটা অধ্যায় পড়ানোর পরে আমি বলেছি সেই অধ্যায়ের যাবতীয় সব কিছু পড়ার পর পরীক্ষাটা দিয়ে যাচাই করবা যে তুমি কত মার্ক পেয়েছ। তোমরা পরীক্ষাটা দিও, দয়া করে তোমরা পরীক্ষাটা দিও। সায়েদ রিয়াদ আহমেদ, থ্যাংক ইউ। আজকে ফুল বেসিক দিব, মুহিত ফুল বেসিক, হ্যাঁ বেসিক। বিসমিল্লাহ, তাহলে শুরু করি। তোমরা কি বই খাতা নিছো? তোমরা কি বই খাতা নিছো কিনা বলো? তোমাদের সামনে খাতাটা আছে? আছে খাতা? সবার সামনে কি খাতা আছে? থাকার কথা। বিসমিল্লাহ, শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটার নাম কি? ফাইটো হরমোন। স্যার শুরুতে শুরুতে এই টপিক কেন? ফাইটো হরমোন কেন? একটা সমন্বয় অধ্যায়ের মধ্যে ফাইটো হরমোন কেন থাকবে? ফাইটো হরমোন থাকার পেছনে কারণ আছে। কারণটা হইল আমরা পড়া শুরু করেছি উদ্ভিদের সমন্বয় দিয়ে। তো আগে আমরা একটা উদ্ভিদের সমন্বয় বুঝি, এরপর আমরা প্রাণীর সমন্বয় বোঝার চেষ্টা করব। উদ্ভিদের বডিটার মধ্যে, উদ্ভিদের বডিতে অনেক ক্রিয়া বিক্রিয়া হয়। এই ক্রিয়া বিক্রিয়াগুলোর সামগ্রিকভাবে একটা হিসাব করলে কি কি জিনিস হয়? অঙ্কুরোদ্গম, খেয়াল করো, বৃদ্ধি ও বিকাশ, পুষ্পায়ন, ফল সৃষ্টি, পূর্ণতা, সুপ্তাবস্থা, এগুলা সব একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। নিয়ম, এই যে নিয়ম, এই যে নিয়ম, এই নিয়মের নাম কোঅর্ডিনেশন। বোঝার চেষ্টা করো, এই নিয়মের নাম কোঅর্ডিনেশন। আমার ঠান্ডা লাগছে, হ্যাঁ, আমি যদি একটু তোমাদেরকে হাঁচি কাশি দিয়ে উড়াই ফেলাই, তোমরা কিছু মাইন্ড করো না। এমন হাঁচি দিব তোমরা কিন্তু উড়ে যাবা। দিব, কেমিস্ট্রি রেকর্ডেড ক্লাসটা দিব, আজকেই দিব ইনশাল্লাহ। ওকে, কেমিস্ট্রি রেকর্ডেড ক্লাসটা আজকেই দিব তোমাদের। এবার গেল অঙ্কুরোদ্গম। হ্যাঁ, অঙ্কুরোদ্গম। এই যে এখানে একটা শব্দ আছে, এইটার নাম কি? ফাইটো হরমোন। একদম কমন কনসেপ্ট, সোজা বাংলায় একটা জিনিস বোঝো। এটা ইংরেজি শব্দ, এটা বুঝতে পারতেছো? এই ইংরেজি শব্দটা আসছে ফাইটো থেকে আর হরমোন থেকে। ফাইটো থেকে আর হরমোন থেকে। ফাইটো এই শব্দটার মানে হচ্ছে উদ্ভিদ, হ্যাঁ, আর হরমোন এই শব্দটার বাংলা হচ্ছে প্রাণ রস। তাহলে উদ্ভিদের মধ্যে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যেই পদার্থগুলো উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। এই তো কিছু রাসায়নিক পদার্থ উদ্ভিদের বৃদ্ধিকে কি করে? নিয়ন্ত্রণ করে। কিছু আছে বাড়ায় আর কিছু আছে কমায়। এই তাহলে যে সকল রাসায়নিক পদার্থ, লাইনটা কি হবে এইভাবে, যে সকল, খেয়াল করো, যে সকল রাসায়নিক পদার্থ, যে সকল রাসায়নিক পদার্থ উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। শব্দটা কি? নিয়ন্ত্রণ করে। তাদের কি বলা হয়? ফাইটো হরমোন। তাদের কি বলে? ফাইটো হরমোন বলে। এই হচ্ছে সংজ্ঞা, প্রথম সংজ্ঞা। ঠিক আছে, লেখো আমার সাথে। ওকে ওকে, ঠিকঠাক আছো? তোমরা দয়া করে, শাওন আহমেদ, কোনো ধরনের, তোমরা জানো এই ধরনের ডে বা এই ধরনের কোনো কিছু আমাদের কোনো কিছুকে প্রভাবিত করে না। সুতরাং স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্র্যাকটিস শিট দিব,
স্ট্যাটিক ইলেকট্রিসিটিরও প্র্যাকটিস শিট দিব, ডোন্ট ওয়ারি। তোমরা দয়া করে এমন কোনো কমেন্ট করো না যে কমেন্ট আমাদের প্ল্যাটফর্ম এবং আমাদের আদর্শের সাথে যায় না। হ্যাঁ, আমরা যেহেতু শুধুমাত্র পড়ানো এবং একটা মানুষের জীবনে উন্নয়নের জন্য কাজ করি, তোমরাও চেষ্টা করবা, হ্যাঁ চেষ্টা করবা। তাদেরকে কি বলে? ফাইটো হরমোন বলে। আচ্ছা, এখন এই যে একটা শব্দ ফাইটো হরমোন, এটা দুই রকমের আছে। ফাইটো হরমোন দুই রকমের আছে, দুই রকমের ফাইটো হরমোন, দুই রকমের। একটা হচ্ছে যেটা বৃদ্ধি বাড়ায়, বৃদ্ধিটাকে বাড়ায়, বৃদ্ধি বর্ধক, সেটা কি হবে? বৃদ্ধি বর্ধক। খেয়াল করো, ফাইটো হরমোন এইটা হচ্ছে বৃদ্ধি বর্ধক, আরেকটা হচ্ছে বৃদ্ধি রোধক। একেবারে সহজ। কিছু আছে বাড়ায়, গ্রোয়িং, যেটার কারণে উদ্ভিদ বড় হবে, এবং যাদের কারণে উদ্ভিদ ছোট হবে বা বৃদ্ধি হবে না, তারা হচ্ছে বৃদ্ধি রোধক। এইবার কারা বৃদ্ধি বর্ধক? এখানে দেখো শব্দগুলা খেয়াল করো। অক্সিন, তুমি নামটা শুনেছ। জিবেরেলিন, এটার নামগুলা কেমনে কারেকশন করা হয়েছে? প্রত্যেকটার কাজের বেসিসে, কোন হরমোনটা কি কাজ করে তার বেসিসে নামকরণ করা হয়েছে। আরেকটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড। আরেকটা হচ্ছে ইথিলিন। কয়টা? এই হচ্ছে 5টা। এবার তুমি খেয়াল করো, এইখানে একটা শব্দ আছে পোস্টুলেটেড হরমোন। এটা সিকিউর কতে আসে। যে সকল হরমোনকে আলাদা করে শনাক্ত করা যায় নাই তাদেরকে পোস্টুলেটেড হরমোন বলে। যে সকল হরমোনকে আলাদা করে শনাক্ত করা যায় না, এই যে পোস্টুলেটেড হরমোন, এই সংজ্ঞাটা তোমাদের সৃজনশীলের পরীক্ষায় কতে আসে। তাহলে তোমরা একটু এইখানে লেখো, পোস্টুলেটেড হরমোন কাকে বলে? যে সকল হরমোনকে আলাদা বা শনাক্ত করা যায়নি, যে সকল হরমোনকে আলাদা বা শনাক্ত করা যায়নি, তারাই পোস্টুলেটেড হরমোন। সংজ্ঞাটা মন থাকবে, পোস্টুলেটেড হরমোনের সংজ্ঞা। আমি কেন লিখতেছি যেন তোমরা আমার সাথে লেখো, তোমরা আমার সাথে যেন লিখো। লিখলে তোমার মনে থাকবে এবং তোমার জিনিসটা অনুভব করতে সহজ হবে। ঠিক আছে? এটা কি নাম? পোস্টুলেটেড হরমোন। এইবার এই পোস্টুলেটেড হরমোনের মধ্যে দুইটা নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে ফ্লোরিজেন। জেন শব্দটার মানে উৎপাদনকারী। আমি আগেই বলেছি আমার ভয়েসটা খুবই হার্ডশিপের মধ্যে আছে, কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, বাট আই ক্যান কন্টিনিউ। আর আরেকটার নাম হচ্ছে কি? ভার্নালিন। এটা কি হয়েছে? কোথায় উৎপন্ন হয়? পাতায়। এই যে এটা না, এটা এমসিকিউতে আসে, এটা একটু লেখা রাখো, এটা এমসিকিউতে আসে। এবং পাতা থেকে সেটা মূলে চলে যায়, পাতার থেকে মূলে চলে যায় এবং মুকুলকে ফুলে রূপান্তরিত করে। তাই ফ্লোরিজেন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে। এই লাইনটা ইম্পর্টেন্ট। তার মানে শব্দটা হচ্ছে কি? শব্দটা হচ্ছে ফ্লোরিজেন। বায়োলজিতে তুমি যেখানে এই শব্দটা পাবা, জেন বা জেনেসিস, এই শব্দটার মানে হচ্ছে উৎপাদন। জেনেসিস শব্দটার মানে উৎপাদন। বায়োলজিতে যখন তুমি লাইসিস শব্দটা পাবা, এইটার মানে হচ্ছে ভাঙন। লাইসিস শব্দটার মানে ভাঙন। লাইসোসোম মানে ভেঙে যাওয়া, ভেঙে ফেলার যে অঙ্গাণু, তার নাম লাইসোসোম। এটার নাম কি? ফ্লোরিজেন। এই যে ফ্লোরিজেন, আরেকটার নাম কি? ভার্নালিন।
আরেকটার নাম ভার্নালিন। এই যে ফ্লোরিজেন, এইটা কোথায় উৎপন্ন হয়? পাতায় উৎপন্ন হয়। কোথায় উৎপন্ন হয়? পাতায়। এবং ও কি করে? পত্র মূলে আসে এবং ফুল ফোটাতে সাহায্য করে। কি ফোটাতে? ফুল ফোটাতে সাহায্য করে। ফুল ফোটাতে সাহায্য করে। এই হইল কনসেপ্ট, এইটা হইল কনসেপ্ট। তাহলে অ্যাকচুয়ালি এই পর্যন্ত বাংলাদেশের কোনো স্টুডেন্টের বুঝতে কষ্ট থাকার কথা না। এখন তোমরা আমারে বলো, তোমরা লিখছো কিনা? তোমরা লিখছো কিনা? ওকে, আচ্ছা, কে যেন জিজ্ঞেস করলা ডোপামিন কি? ডোপামিন হচ্ছে মস্তিষ্কের স্নায়ুকোষ নির্যাস, স্নায়ুকোষের একটা নির্যাস, যেই কেমিক্যালসটা মানুষের স্মৃতিশক্তি সংরক্ষণে ব্যবহৃত হয়। ডোপামিন পড়াবো। পিডিএফ গুলো তো লাইভের সাথে সাথেই আমরা দিয়ে দিই। আব্দুল্লাহ লাবির, আজকে ক্লাসটা শেষ হবে, পিডিএফটা সেভ করে আপলোড করতেও তো একটা সময় লাগে, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে। আশরাদুল আলম, সুপ্তাবস্থা মানে হচ্ছে ঘুমন্ত অবস্থা। সুপ্তাবস্থা শব্দটা হচ্ছে সুপ্তা, সুপ্তাবস্থা, এটার মানে হচ্ছে সুপ্ত মানে ঘুমিয়ে থাকে। আমি একটা বীজ বপন করলাম, সেই বীজ থেকে চারা হইতে যতটুকু সময় লাগবে সেটাই হচ্ছে সুপ্তাবস্থা। ঘুমন্ত অবস্থা। এই সুপ্তাবস্থা, এই শব্দটার মানে হচ্ছে ঘুমন্ত অবস্থা। সুপ্তাবস্থা ঘুমিয়ে থাকার সময়কাল। যার সুপ্তাবস্থা বেশি সে নিষ্ক্রিয় বেশি। ঠিক আছে, পারা যাবে? ওকে, ফাইন ফাইন, ওকে। আচ্ছা আচ্ছা, ভার্নালিনের কাজ কি? আচ্ছা, ভার্নালিনের কাজ হচ্ছে, ভার্নালিন এই হরমোনটা ভার্নালাইজেশনের সময়, অর্থাৎ উদ্ভিদকে যখন শীত বা ঠান্ডা প্রদান করে ওর ফুল ফোটানোর সময় ব্যবহার করা হয়, ওই সময় এই হরমোনটা কাজ করে, ভার্নালিন। In terms of vernalization, the hormones that activates to for flowering, that's called vernalin. ঠিক আছে, এটা ভার্নালাইজেশনের সময় ফুল ফোটাতে হেল্প করে। থ্যাংক ইউ। বৃদ্ধি রোধক মানে হচ্ছে যেটা বৃদ্ধিকে কমাবে, উদ্ভিদের বৃদ্ধি হইতে দিবে না, এইটার নাম ভার্নালিন। আয়ান, তোমার কিসের অ্যান্সার দিব? তোমরা একটা কথা মাথায় রেখো, তোমাদের সবার অ্যান্সার লাইভে করতে আমি বাধ্য না। রিমেম্বার, আমি পড়াবো, পড়ানোর পরে। আমি কিন্তু ভর্তি বিজ্ঞপ্তিতে লিখি নাই যে তোমাদের সবার অ্যান্সার দিতে আমি বাধ্য। আমি পড়াবো, আর তোমরা আমার একটা ক্লাসে যতটা প্রশ্ন করো, আমি বারবার বলতেছি, তোমরা তোমাদের এন্টায়ার হোল লাইফে একটা ক্লাসে এত প্রশ্ন অফলাইনে করো না। আমি পড়াবো, তারপর প্রশ্ন করবা। আর কেউ যদি একবার কথা বলছো যে স্যার আমার কমেন্ট তো দেখলেন না, আমি কিন্তু টাকা ফেরত দিয়ে ব্লক করে দিব। রিমেম্বার গাইস, হ্যাঁ, এখানে আমার সাথে তোমরা কেউ মেজাজ দেখাবে না, একজনও না। রিমেম্বার, তোমার ভর্তি ফি তোমাকে দিয়ে ব্লক করে দিব ফর এভার। আল্লাহ হাফেজ ফ্রম এফটি। হ্যাঁ, আমার সামনে ঠান্ডা মাথায় ওই শ্রদ্ধা নিয়ে বসতে যদি না পারো, এফটিতে আসার দরকার নাই। তোমার ভিতরে যদি অশ্রদ্ধা থাকে, প্লিজ গো, আমি তোমাকে আসতে বলি নাই। কেউ লিখবে না, রিমেম্বার। হ্যাঁ, এমন কিছু লিখবে না যে স্যার আমারটা দেখলেন না কেন। তোমাদের এতগুলা কমেন্ট বা কমেন্টের দিক যদি আমি তাকায় থাকি, আমি পড়াবো কখন? সামিউল, ওয়াকিয়া জান্নাত, আমার মুড খারাপ না, আমার মুড সবসময় ভালো থাকে, কিন্তু মানে স্টুডেন্ট মনে করে আরে আমারটা কেন দেখলো না। তোমরা যে স্কুলে ক্লাস করো, তোমরা স্কুলের মধ্যে সারাদিন একটা প্রশ্ন করো স্যারকে, আর এখানে 1 ঘন্টার মধ্যে কয়টা কমেন্ট করো, বা 1.5 ঘন্টার মধ্যে কয়টা প্রশ্ন করো? আস্তে আস্তে লিখবো আমি।
সামিয়া আমি যাচ্ছি, ভার্নালাইজেশন আমি এখনো যাইনি, আমি ধীরে ধীরে পড়ানো শেষ করার পরে প্রশ্ন করবা, ঠিক আছে? এর দু লেখছো কিনা দেখো, আমি কি ভার্নালাইজেশনে আসছি এখনো? থ্যাংক ইউ। রিমেম্বার, হ্যাঁ, মানে এক একজন আসছে কমেন্ট, বাপ রে বাপ, তুমি তোমার বাসার অফলাইন টিচার যে তোমারে পড়াইতে আসে, এরও তো এত প্রশ্ন করো না, করো মিনিটে 10টা প্রশ্ন। এবার আসি, এই যে হলো অক্সিন, বানানটা কি? অক্সিন, এই যে অক্সিন শব্দটা হচ্ছে অক্সিন, অক্সিন, এই হচ্ছে অক্সিন, অক্সিন। আমরা তো পড়াশোনা করছি না, কিন্তু আমাদের মধ্যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ ছিল। ওয়েট, দিব দিব, পিডিএফ দেয় যায় নাই মানে দিব, ডোন্ট ওয়ারি, ওয়েট। ওকে, এবার অক্সিনে আসি। এখানে কথাগুলো একদম বইয়ের মধ্যে আছে, তাহলে এখানে মনে রাখতে হবে কে এটা আবিষ্কার করেছে। ডারউইন, বিজ্ঞানীর নাম চার্লস রবার্ট ডারউইন, উনি আবিষ্কার করেছে এটা। চার্লস রবার্ট ডারউইন। শাহেদ শাফিক, আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে, যথেষ্ট ঠান্ডা আছে। ওকে, বিজ্ঞানীর নাম কি? চার্লস ডারউইন। আচ্ছা, উনি এটা আবিষ্কার করছে, বাট আরো দুজন বিজ্ঞানী আছে। একজনের নাম হচ্ছে কোল, নামের মধ্যে জি আছে, আবার বললো না যে স্যার জি আছে, উচ্চারণটা এমন কেন প্লিজ। আরেকজনের নাম হচ্ছে স্নিট, হেইগেন স্নিট। এই দুইজনের নাম পরীক্ষায় আসে, সাধারণত আসে। এই নামকরণ করেছে অক্সিন, এই নামটা করছে ওনারা। আবিষ্কার আর নামকরণ এক জিনিস না। আবিষ্কার করেছে ডারউইন, আবিষ্কার করেছে ডারউইন। রিমেম্বার, এই হরমোনটা আবিষ্কার করেছে ডারউইন, আর নামকরণ করেছে কোল প্লাস স্নিট। এই হচ্ছে মাথায় রাখতে হবে যে আবিষ্কার মানেই নামকরণ না। আবিষ্কার করেছে ডারউইন, নামকরণ করেছে বিজ্ঞানী কোল অ্যান্ড স্নিট। এখানে একটা জিনিস দেখো, উনি কি দেখলেন? উনি দেখলেন যে একটা গাছকে যদি আলোর, মনে করো এমনভাবে রাখা হয় যে আলোটা একদিক থেকে আসতেছে, তখন গাছটা আলোর দিকে বেঁকে যায়, আলোর দিকে বাঁকে। কেন? আলোর প্রতি তার একটা সংবেদনশীলতা আছে। এই সংবেদনশীলতাটা উনি প্রথম লক্ষ্য করেন ডারউইন। তো যখন উনি দেখলেন আলো একদিক থেকে লাগে, তো তখন আলোর দিকে গাছটা বেঁকে যাচ্ছে, রাইট? তো তখন এখানে নিশ্চিত হলেন যে একটা রাসায়নিক পদার্থ আছেই, যেই রাসায়নিক পদার্থটা সূর্যের প্রতি উদ্ভিদকে সাড়া দিতে হেল্প করতেছে, দ্যাটস কল অক্সিন। এই যে রাসায়নিক পদার্থ, এই অক্সিন নামক হরমোন, এটা কোথায় থাকে? ভ্রূণ মুকুল আবরণীর অগ্রভাগে, ভ্রূণ মুকুল আবরণীর অগ্রভাগে। ভ্রূণ মুকুল আবরণী কি? ভ্রূণের একেবারে মুকুলের অগ্রভাগে থাকে। মুকুল মানে কি? গাছের শীর্ষে, গাছের শীর্ষে অবস্থান করে। ওকে ওকে, ফাইন। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই যে স্যার, আরেকজন জিজ্ঞেস করছে কত সালে, যেটা তোমার বইয়ে নাই। মিজানুর রহমান আইডি থেকে, ডারউইন কত সালে আবিষ্কার করেছে? আমি তোমাকে গ্যারান্টি দিতেছি আগামী কোনোদিন পরীক্ষায় আসবে না। যেটা আছে এটার দিকে একটু তাকাও, সাল উল্লেখ থাকলে আমি উল্লেখ করতাম, এই সাল প্রয়োজন নাই। কতটুক প্রয়োজন এটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে উদ্ভিদ কোষের অক্সিন,
উদ্ভিদ কোষে অক্সিন পরিবহন কোন মুখীভাবে হয়? নিম্নমুখীভাবে। দিস ইজ মোর ইম্পর্ট্যান্ট। একটা গাছের কোষে অক্সিন নিম্নমুখী বলতে বোঝায় অভিকর্ষের বিরুদ্ধে, গ্র্যাভিটির এগেইনস্টে পরিবাহিত হয়। ফলে সে অভিকর্ষের বিরুদ্ধে প্রবাহিত হয় বলে নিচের দিকে প্রবাহিত হয়, আর এটার দৃষ্টি থাকে সূর্যের দিকে। এই কারণে এই যে যখন আলো বাঁকাভাবে পড়ে তখন গাছ আলোর দিকে বাঁকে। এইটাকে বলা হয় ট্রপিজম, দিকমুখিতা। ট্রপিজম, আলোক দিকমুখিতা, ফটোট্রপিজম। এই হচ্ছে ফটোট্রপিজম। তাহলে স্যার অক্সিনের কাজ কি? অক্সিনের কারণে অবিশ্রবণ এবং শ্বসন ক্রিয়ার হার বাড়ে। 2 হচ্ছে বীজহীন ফল উৎপাদনে ব্যবহার আছে। বীজ ছাড়া ফল উৎপাদন করতে অক্সিন লাগে। এই যে কয়েকটা বক্স আমি যেখানে দিয়েছি, এই বক্সটা অক্সিনের জন্য পড়া লাগবে। তাহলে অক্সিন একটা রাসায়নিক পদার্থ যেটা গাছের মধ্যে আছে, এবং এর কারণে কি হয়? গাছের শ্বসন ক্রিয়ার হার বাড়ে, অবিশ্রবণের হার বাড়ে, প্লাস বীজহীন ফল তৈরিতে ব্যবহৃত হয়, বা বীজহীন ফল সৃষ্টিতে অক্সিনের ব্যবহার আছে। এইটা তোমরা বুঝছো কিনা বলো? ওকে ওকে, ঠিক আছে, ফাইন। ফটোট্রপিজম আসতেছি সামনে, ফটোট্রপিজমটা আসতেছি সামনে। ওকে তাহমিদ, তৌফিক, ক্লিয়ার হ্যাঁ? ঠিক আছে আফরিন, ওকে ফাইন, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ডান, ফাইন। অক্সিন। এইবার আসি জিবেরেলিন। এটা একটা নাম, এটা হরমোনের নাম। এটা কি করে? এইটা হচ্ছে মানে ধানের একটা মানে রোগ হয়, এটার নাম হচ্ছে ব্যাকানি। ধানের রোগটার নাম হচ্ছে ব্যাকানি। ব্যাকানি, যদি এটা বাকানি বসে, এই রোগের কারণে গাছের অনেক ওভার গ্রোথ হয়, গাছ বড় হয়, ধান গাছটা বড় হয়ে যায়, ওভার গ্রোথ হয়। এই যে ওভার গ্রোথ হয়, এই ওভার গ্রোথের কারণ হচ্ছে একটা ছত্রাক। ছত্রাক মানে হচ্ছে ফাঙ্গাস। ছত্রাক মানে হচ্ছে ফাঙ্গাস, অতিবৃদ্ধি ঘটায়। আচ্ছা, এই যে অতিবৃদ্ধিটা হয়, এই অতিবৃদ্ধির কারণ হচ্ছে এই হরমোনটা, যার নাম জিবেরেলিন। এই অতিবৃদ্ধির কারণটা হচ্ছে এই হরমোন, যার নাম হচ্ছে জিবেরেলিন। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে জিবেরেলিন থেকে কি কি আসে, কোন জায়গায় থাকে জিবেরেলিন? দেখো, এই জিবেরেলিন পাকা বীজে থাকতে পারে, হ্যাঁ, বর্ধিষ্ণু অঞ্চলেও দেখা যায়। কথা হচ্ছে পর্ব মধ্যগুলোর দৈর্ঘ্যে বাড়ে, এটার মানে কি স্যার? পর্ব মধ্য বলতে বোঝায়, মনে করো পাতা, হ্যাঁ পাতা, তো পাতার যেহেতু এটা ওভার গ্রোথ হবে, তাহলে পাতার এই দিকে এবং এই দিকে বাড়তে থাকে, বড় হইতে থাকে। অতিবৃদ্ধি, ওভার গ্রোন, এই রোগটার নাম ব্যাকানি, এবং এই রোগের কারণ হচ্ছে ছত্রাক, ফাঙ্গাস, ছত্রাক। এবং এই যে বড় যে হচ্ছে, এই বড় হওয়ার জন্য যে রাসায়নিক পদার্থটা দায়ী, তার নাম জিবেরেলিন। এখানে মনে রাখতে হবে, এখানে মনে রাখতে হবে জিবেরেলিন কি করে? ফুল ফোটাতে সাহায্য করে। 2, বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য। এই যে একজন যে জিজ্ঞেস করছো সুপ্তাবস্থা, শুরুতে আমি আসি, এইখানে আস্তে আস্তে আসি, তখন আমি ব্যাখ্যা করব। এই যে সুপ্তাবস্থা, বীজ বপন করলাম, একটা বীজ মাটিতে বপন করলাম সাপোজ, এই বীজটা বপন করার পর দেখা গেছে ও যদি সার এবং পুষ্টি উপাদান পায়, তাহলে 1 সপ্তাহ লাগে এখান থেকে চারা হইতে, সাপোজ 1 উইক। আবার আরেকটা বীজ আমি বপন করেছি, 15 দিন পরে চারা হয়েছে, অঙ্কুরোদ্গম হয়েছে 15 দিন পর। তাহলে এই যে এখানে 15 দিন লাগলো, এখানে কয় দিন লাগলো? 7 days। এখানে কয় দিন লাগলো? 15 days। এই 7 দিন এবং 15 দিন, এইটা হচ্ছে
এইটা হচ্ছে সুপ্তাবস্থা। বীজ বড় হইতে, বীজের ঘুম ভাঙতে, বীজ থেকে চারা হইতে যত সময় লাগে, তাহলে সুপ্তাবস্থা যত কম হবে বীজ তত তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হবে। তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম শব্দটা হচ্ছে তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম। তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হবে। তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হবে। জুলফিয়া সাইদ আইডি থেকে, আমি কিন্তু তোমার কথায় ইংরেজি ভুলে যাব। আইয়ের পরে ডোন্ট হয়, ডাজন্ট হয় না। ফাহিম হাসান আইডি থেকে, না জিবেরেলিন আরো বিভিন্ন জায়গায় কাজ করে, কিন্তু ধানের বেকানি রোগের কারণ হিসেবে জিবেরেলিনকে উল্লেখ করা হয়েছে। আশরাফুল আলম আইডি থেকে, ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া ডিফারেন্স পরে পড়াই, হ্যাঁ অণুজীব পড়ানোর সময় পড়াবো, ঠিক আছে। জারিফ নূর রহমান, আমি এখন ক্লাস নিতেছি, তোমার কিভাবে থার্ড চ্যাপ্টারের পিডিএফটা দিব? ক্লাসটা শেষ করে দেই। এই পর্যন্ত থার্ড চ্যাপ্টারের পিডিএফ নিয়ে 100টা কমেন্ট হয়েছে। ওয়েট, এখন আমি জারিফ নূর রহমান, আমি এখন বায়োলজি পড়াচ্ছি, তুমি কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টারের পিডিএফটা এখন দিয়ে কি করবা? বলছি তো ক্লাসে যে আমি দিব। একটা মিস্টেক হয়ে সেকেন্ড পিডিএফটা থার্ড পিডিএফে চলে গেছে। ক্লাসটা একটু ভালো মুডে শুরু করতে চাইছিলাম, বাট ইউ পিপল আমাকে চেঞ্জ করতে হবে। তোমরা তোমাদের পড়া ঠিকমতো পড়ো, তোমরা তোমাদের দায়িত্বটা ঠিকমতো পালন করো। আমি যে পরীক্ষার লিঙ্ক দিছি, তোমরা যারা পরীক্ষা দেও নাই, তাহলে তোমাদেরকে গ্রুপ থেকে বাইর করে দিই। তোমরা যে আমাকে বলতেছো যে স্যার পিডিএফটা রিসেভ হয়েছে, মিস্টেক হয়েছে, বুঝলাম। তোমরা যারা পরীক্ষা দাও না, যারা পরীক্ষার লিঙ্কে ক্লিক করে পরীক্ষা দাও না, তাহলে তাদেরকে গ্রুপ থেকে বাইর করে দেওয়া উচিত, তাই না? তোমরা যারা পরীক্ষা দাও না, আসো বলতে পারবা যে স্যার কেন পরীক্ষা দাও নাই? সুপ্ত অঙ্কুরোদ্গম কি? এটা হচ্ছে ছোটবেলার পড়া, ক্লাস 5-এর পড়া, যে একটা বীজ বপন করলে সেই বীজ থেকে যখন চারা হয়, এই চারা যে হচ্ছে, এই যে জার্মিনেশন হচ্ছে, একটা বীজ থেকে চারা হচ্ছে, এইটার নাম অঙ্কুরোদ্গম। ছোটবেলায় পড়ো নাই? নাজাত থ্যাংক ইউ। এবার শব্দটা হচ্ছে সাইটোকাইনিন। হোয়াট ইজ সাইটোকাইনিন? সাইটো শব্দটার মানে হচ্ছে সেল। আর কাইনিন এই শব্দটার মানে হচ্ছে ডিভিশন। এই দুইটা শব্দের সমন্বয়ে সৃষ্টি, এটার নাম হচ্ছে সাইটোকাইনিন। এটার নাম হচ্ছে সেল ডিভিশন। সাইটোকাইনিন সেল ডিভিশন, অর্থাৎ যেই হরমোনটা উদ্ভিদের কোষ বিভাজনের কাজে ব্যবহৃত হয়, এটার নাম সাইটোকাইনিন। এখানে যে লাইন লেখা আছে, একটা স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন কোনো ছাত্র যদি একবার রিডিং করে, তাহলে ওর এখানে কোনো কিছু বুঝতে কষ্ট হওয়ার কথা না। যদি মিনিমাম কিছু বুদ্ধি ক্লাস 8 পাস করে আসার ছাত্রর থাকে, তাহলে ওর এখানে একটা কিছু বুঝতে কষ্ট হওয়ার কথা না, যে এটা কোষ বিভাজনকে উদ্দীপ্ত করে। কোষ বিভাজন যেন হয়, এই কোষ বিভাজিত হইলে যেন উদ্ভিদের বৃদ্ধি হয়, সেই কাজটাকে করে হচ্ছে সাইটোকাইনিন। সুতরাং সাইটোকাইনিন ইজ এ হরমোন, যেটা কোষের বৃদ্ধি, অঙ্গের বিকাশ সাধন, বীজ এবং অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গকরণ মানে কি? যেন তাড়াতাড়ি গাছ হয়,
আর বার্ধক্য বিলম্বিতকরণ মানে কি, যেন গাছ দ্রুত বৃদ্ধ না হয়ে পড়ে, এইটার নাম বার্ধক্য বিলম্বিতকরণ। এই যে হরমোন ভূমিকা পালন করে, তার মানে এই সাইটোকাইনিন হরমোনের প্রভাবে কোষের সাইটোকাইনেসিস ঘটে। And this cytokinesis means, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। শব্দটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। দেখো আমি লাইভের 35 মিনিট শেষ করছি, অথচ একটা পেজে আছি, তোমাদের বইয়ের একটা পেজে। যেই পেজ পড়ানোর জন্য এতক্ষণ সময় দেওয়ার কিছুই নাই। পুরা সিম্পল ঘটনা। এই চ্যাপ্টারের ইথিলিন 35 মিনিট ধরে একটা পেজে আছি, কিন্তু এই যে ইথিলিন, এই যে একটা গ্যাসীয় পদার্থ, গ্যাসাস সাবস্টেন্স। ইথিলিন একটা গ্যাসীয় পদার্থ, পরীক্ষায় এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে। নিচের কোন হরমোনটি গ্যাসীয়? অ্যান্সার ইথিলিন। কি করে? এটি ফল পাকাইতে সাহায্য করে, ফল পাকাইতে সাহায্য করে। একই কথা, বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। বীজ এবং মুকুল কি? বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা। সুপ্তাবস্থা বলতে কি বোঝায়? সুপ্তাবস্থা বলতে, আমি আবারও বলি, ঘুমন্ত অবস্থা, ঘুমন্ত অবস্থা। তারপর ইথিলিন কি করে? পাতা এবং ফলের ঝরে পড়া রোধে ত্বরান্বিত করে। ঝরে পড়া ত্বরান্বিত, রোধের ত্বরান্বিত করে। পাতা এবং ফুল, কৃত্রিম উপায়ে ফল পাকাতেও, কৃত্রিম উপায়ে ফল পাকাতে এর ব্যবহার রয়েছে। কৃত্রিম উপায় মানে কি? মানে কোনো কেমিক্যাল প্রয়োগ করে, কেমিক্যালস দিয়ে ফলটাকে তাড়াতাড়ি যেন পাকে, যেটা আমের ক্ষেত্রে করে। এই যে গ্রীষ্মকাল সামনে আসতেছে, এই আমের পাকানোর জন্য কেমিক্যালস ইউজ করা হয়। এই জিনিসগুলা এমসিকিউতে আসে, একমাত্র এমসিকিউ। এখানে আরো অনেক আছে, আজকে আমি এমসিকিউ প্র্যাকটিস করাবো। সেখানে এই যে এমসিকিউর মধ্যে এই গ্যাসীয় পদার্থ, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, যে কোন হরমোনটি গ্যাসীয়, এটা পরীক্ষায় আসে। এখন তোমরা আমারে বলো, এই যে 4টা হরমোন পড়ছো, এই 4টা হরমোনের যে অংশগুলাতে দাগ দিয়েছি, এগুলা থেকে এমসিকিউতে আসে। ওকে, ফাইন। ত্বরান্বিত মানে তাড়াতাড়ি করা, ত্বরান্বিত মানে তাড়াতাড়ি করা। ত্বরান্বিত মানে যদি না বুঝো, তাহলে ফিজিক্সের ত্বরণ কি পড়ছো? ফিজিক্সের যে একটা ত্বরণ আছে, যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এটা খালি মুখস্থ করলে হবে। ত্বরান্বিত মানে যেটা করলে কাজটা দ্রুত হয়, সেটাকে ত্বরান্বিত বলে। ফাইন, ফাইন, হ্যাঁ, ওকে। এবার আসি, এটা কিসের ব্যবহার? হরমোনের ব্যবহার। এখানে প্রত্যেক জায়গায় হরমোনের ব্যবহারগুলো লেখা আছে। হরমোন কি? এই যে অক্সিন, অক্সিন কি করতে সাহায্য করে? মূল উৎপাদনে সাহায্য করে। হ্যাঁ, মূল উৎপাদনে সাহায্য করে। আচ্ছা, IAA, এটা একটা হচ্ছে হরমোনের নাম, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল শব্দটা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক, অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা কি করে জানো? ও ক্যাম্বিয়াম টিস্যুর কার্যকারিতা বৃদ্ধি করে। ক্যাম্বিয়াম টিস্যু কি? যেই টিস্যু জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে আছে। এখন আবার প্লিজ আমার প্রশ্ন করো না জাইলেম আর ফ্লোয়েম কি। সেকেন্ড চ্যাপ্টারের পড়া, বায়োলজির সেকেন্ড চ্যাপ্টারের পড়া, যে ক্যাম্বিয়াম জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানের টিস্যু। জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানের টিস্যু হচ্ছে ক্যাম্বিয়াম। তাহলে এই ক্যাম্বিয়াম টিস্যু বাড়লে উদ্ভিদের পরিবহন টিস্যু বাড়বে, পরিবহন টিস্যু বাড়লে উদ্ভিদের বডিতে পরিবহনের কাজটা ভালো হবে।
এই যে জাইলেম আর ফ্লোয়েম, এই দুইটা টিস্যুকে বলা হয় পরিবহন টিস্যু। এই দুইটা টিস্যুর নাম পরিবহন টিস্যু। আচ্ছা, এবার এখন অক্সিন প্রয়োগ করে ফলের মোচন বিলম্বিত করা হয়। এখন তোমরা অনেকে বলবে যে এটাও বুঝি নাই। ফলের মোচন মানে হচ্ছে ঝরে পড়া। ঝরে পড়া, ফলের মোচন ঝরে পড়া। তাহলে ফলের ঝরে পড়া রোধ করে কে? ওই যে অক্সিন। পরীক্ষায় আসে বীজহীন ফল, একটু আগে বললাম না অক্সিন জিবেরেলিন, এই যে দেখো এই লাইনটাকে দুইবার লিখছে, ওইখানে একবার লিখছে, এইখানে একবার লিখছে। এই হইল তোমাদের বইয়ের 1 পেজের পড়া। এই যে এই 1 পেজ তোমাদের বইয়ের 207 নম্বর পেজের পড়া হচ্ছে, যেটা আমি এতক্ষণ ধরে বললাম। পুরা 40 মিনিট এই একটা পেজে গেছে। বিশ্বাস করো, তোমরা যদি মানে আমার যদি অফলাইন ব্যাচ হতো, আমি এই পেজে টাইম দিতাম 5 মিনিট। আমি যে আমার অফলাইন ব্যাচ পড়াই, এই পেজ পড়াইতাম 5 মিনিট আমি। কারণ এই যে পড়া, এটার মেইন পড়া হচ্ছে পরে, এটার আসল পড়া, এই চ্যাপ্টারের সবচেয়ে আসল পড়া হচ্ছে যে এইখানে, এই ব্রেন পড়ানোর সময় এইখানে হচ্ছে পড়া, এটা হচ্ছে আসল পড়া। ওই যে উপরে আমার স্টুডেন্ট যেগুলো আমার অফলাইনে আছে, এরা বলতেছে স্যার ওইসব পড়ানোর দরকার নেই, এগুলো আমরা পড়বো। স্যার আপনি প্রাণীর পরিবহনটা পড়ান, প্রাণীর সমন্বয়টা পড়ান। দেখো এই যে এখানে, এই যে এখানে এই যে হরমোনের ব্যাপার আছে না, এরপরে হচ্ছে এই যে বৃদ্ধি। তোমাদেরকে যে আমি একটা পোস্ট দিছি, তোমরা একটু রিডিং পড়ছো না এই অধ্যায়টা বোঝার জন্য? এই যে এই জায়গাটা কি একটু রিডিং পড়ছিলা, যে উদ্ভিদের বৃদ্ধিটার ব্যাপারে কিভাবে চিন্তা করতে হবে? এখানে কিছু লাইন লেখা আছে, দেখো। প্রথম লাইনটা হচ্ছে এই যে দেখো, অভিকর্ষ উপলব্ধি কাকে বলে? অভিকর্ষ উপলব্ধি, অভিকর্ষ উপলব্ধি হচ্ছে যে একটা ভ্রূণের অগ্রাংশ মানে সামনের দিকের অংশ, সেটা সামনের দিকে হইতে পারে, পিছনের দিকে হইতে পারে। কেমন? একটা উদ্ভিদ তুমি বা একটা বীজ বপন করেছ, তো বীজের অঙ্কুরোদ্গমে ভ্রূণমুকুল কোন দিকে উঠবে? উপরে। আর ভ্রূণমূল কোন দিকে যাবে? নিচে। এভাবেই তো একটা গাছ হয়, মানে উদ্ভিদের। তো ভ্রূণমুকুল গেল উপরে আর ভ্রূণমূল আসলো নিচে। এই যে অভিকর্ষের দিকে তাদের যে আকর্ষণ, এইটার নাম জিও পারসেপশন, অভিকর্ষ উপলব্ধি। এটা লিখে রাখো, এটা সিকিউর কতে আসবে, কতে আসে, সিকিউর কতে আসে। উদ্ভিদের ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের যে অগ্রাংশ আছে, তার অভিকর্ষের দিকে যে অনুভূতি, উদ্ভিদের যে ফিলিংস, এটার নাম অভিকর্ষ উপলব্ধি। অভিকর্ষ উপলব্ধি। থ্যাংক ইউ তাকওয়া, থ্যাংক ইউ। এইবার আসি, গেল, ভালো কথা গেল। সবচেয়ে দামি পড়া হচ্ছে এই চ্যাপ্টারের, এই যে এটার নাম জৈবিক ঘড়ি। বাংলা, ইংলিশ হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। কেমন? এই যে এখন আস্তে আস্তে শীত শেষ, তাই না? শীত শেষ, এরপরে হচ্ছে গিয়ে গরম আসবে। গরমে দেখা যাবে যে পটল, তারপরে গরমের কিছু সবজি পাওয়া যাবে, তখন বাঁধাকপি পাওয়া যাবে না। তাহলে উদ্ভিদের জীবনে আলো অন্ধকারের একটা ছন্দ আছে। যখন সূর্যের আলো বেশি থাকে তখন কিছু উদ্ভিদ পাওয়া যায়, সূর্যের আলো যখন কম থাকে তখন আবার কিছু উদ্ভিদ পাওয়া যায়, সারা বছর কিছু পাওয়া যায়। এই যে উদ্ভিদের জীবনে আলো আধারের যে ছন্দ, এইটার নাম বায়োলজিক্যাল ক্লক। অ্যাবসলিউটলি সিকিউর কতে আসে, কতে আসে। কিরকম জিনিসটা? জিনিসটা হচ্ছে এইরকম যে বৃদ্ধির ক্ষেত্রে জিও পারসেপশন শব্দটা হচ্ছে জিও, জিও মানে হচ্ছে মাটি, জিও শব্দটার মানে মাটি, প্লাস শব্দটা হচ্ছে পারসেপশন, অভিকর্ষীয় উপলব্ধি। এই যে এখানে একটু আমার সাথে লেখো, অভিকর্ষীয় কি? উপলব্ধি। শব্দটা হচ্ছে
অভিকর্ষীয় উপলব্ধি। কাকে বলে? কাকে বলে? ভ্রূণমূল এবং ভ্রূণকাণ্ডের। ভ্রূণ কাকে বলে? যেখান থেকে উদ্ভিদের চারা সৃষ্টির সূচনা হয় সেটার নাম হচ্ছে ভ্রূণ। তাহলে লাইনটা কি হবে? ভ্রূণমূল ও ভ্রূণকাণ্ডের। ভ্রূণকাণ্ডের কিসের দিকে? অভিকর্ষের দিকে এবং অভিকর্ষের বিরুদ্ধে। অভিকর্ষের দিকেই বলবা, অভিকর্ষের দিকে। অভিকর্ষের দিকে যে উপলব্ধি, যে অনুভূতি, যে উপলব্ধি, এইটার নাম উপলব্ধি, তাকে বলা হয় অভিকর্ষীয় উপলব্ধি। রাইট? ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আর বায়োলজিক্যাল ক্লক, এটা তোমাদের পরীক্ষায় আসবেই। বায়োলজিক্যাল ক্লক, বায়োলজিক্যাল ক্লক। ক্লক মানে তো ঘড়ি। তো ধরো এক এক সময় এক এক হয়, যেমন 12টার সময় দুপুর হয়, বিকেল 6টার সময় আমরা সন্ধ্যা বলি, সকাল 9টা আমরা সকাল বলি। তো একটা নির্দিষ্ট গতিতে যেমন জিনিসটা পরিবাহিত হয়, ঠিক একইভাবে বায়োলজিক্যাল ক্লক হচ্ছে উদ্ভিদের জীবনে আলো অন্ধকারের ছন্দ। লাইনটা কি হবে? উদ্ভিদের জীবনে জীবনে আলো অন্ধকারের, আলো অন্ধকারের যে ছন্দ, তাকে জৈবিক ঘড়ি বলে। তাকে জৈবিক জৈবিক ঘড়ি বলে। তাকে জৈবিক ঘড়ি বলে। এবার বলো, জৈবিক ঘড়ি লেখা হয়েছে? লেখা হয়েছে? ঠিক আছে, বুঝলাম, ফাইন। আরে এই যে অঘটন ঘটন পটিয়সী ফেসবুক আইডি, একটু ঘটনা ঘটাও, অঘটন ঘটায় কি হবে? কোনটা আবার বলবো? ক্লাস তো রেকর্ড করা আছে, তুমি আরেকবার শুনো। রাফি, আমি তো আমার তো এখন কি মনে করো যে আমি কি বাধ্য মন খারাপ রাখতে? আমি আমার তোমাদের কোর্সে ক্লাস না নিলে কিচ্ছু হবে না। আমার এই যে টিচার যেগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ওদেরকে বলবো ক্লাস নিতে। আমি ইন্টারের ব্যাচে ক্লাস নিয়ে খুবই আনন্দিত থাকি, মেডিকেল অ্যাডমিশনের ব্যাচে ক্লাস নিয়ে খুব আনন্দিত থাকি, কারণ স্টুডেন্টগুলো হচ্ছে আরও ম্যাচিওর্ড। তোমরা এখন অনেক বাচ্চা, তো আমি সামনে এই সিদ্ধান্তটা নিব, হয়তো আমি তোমাদের পুরো ক্লাস নিব না, অন্য কোনো টিচার দিয়ে তোমাদের ক্লাস দিব। তোমরা আমার কাছে মেডিকেল অ্যাডমিশনের সময় আইসো, কারণ তোমরা ছোট বয়স, তো সমস্যাটা হচ্ছে তোমরা নিজে রেডি হও না আগে। তোমরা মনে করো যে টিচার সব বুঝায় দিবে, এটা একটা সমস্যা। এই কারণে আমার সাথে তোমাদের হয়তো একটা গ্যাপ তৈরি হবে, বাট আই উইল ডেফিনেটলি, মানে আমার মন খারাপ করার সময় নাই, সিরিয়াসলি। এখানে পুরা ডিপার্টমেন্ট, সবগুলো ডিপার্টমেন্ট আমার দেখতে হয়। আই এম নট বাউন্ড টু টেক ইউর ক্লাস। সো যদি আমার মনে হয় যে ইউ গাইজ আর নট গুড এনাফ উইথ মি, আই উইল ডেফিনেটলি চেঞ্জ মাইসেলফ টু আদার টিচার্স। সো অন্য টিচার এসে ক্লাস নিবে, সো ওরা তোমাদেরকে বোঝাবে। সো যদি আমার হচ্ছে মন খারাপ করার সময় নেই, ইচ্ছাও নাই, আমার মনে হইলে, আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এই একটা ব্যাচ বিভিন্ন ধরনের হইতে পারে, স্টুডেন্ট অনেক ভালো হইতে পারে, স্টুডেন্ট খারাপ হইতে পারে। বেশি খারাপ হইলে সমস্যা, যে কিছুই পড়ে নাই, শব্দের মিনিং যদি না বোঝে, তাইলে তো সামনে আগানো ডিফিকাল্ট। কারণ এখানে টিচারকেও ফাস্ট হইতে হবে, স্টুডেন্টকেও ফাস্ট হইতে হবে, বিকজ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলায়ে হচ্ছে মোট 40টা চ্যাপ্টার। এই 40টা চ্যাপ্টারকে কভার করতে এক এক চ্যাপ্টার এক এক টাইম লাগবে। শুরুর দিকে চ্যাপ্টারগুলো সবগুলোই দামি চ্যাপ্টার। সো
এই যে চ্যাপ্টারগুলোকে বোঝার জন্য তোমাদেরকেও একটু আগে আসতে হবে পড়ার জন্য। আর এইখানে আমার মনে হয় যে আমার অফলাইনে তো তোমাদের মতো স্টুডেন্ট আছে, তোমরা তোমাদের মতো স্টুডেন্ট তো আমার কাছে পড়ে, তো এরা আমি শুনি নাই কখনো যে এইখানে কোনো জায়গায় কঠিন কোনো কিছু আছে বলতে। ওকে 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 ফাইন। এখন ঘটনা হচ্ছে তাহলে স্যার শব্দটা কি বললাম? জৈবিক ঘড়ি। জৈবিক ঘড়ি হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। আমি একা ক্লাস 10-এর ক্লাস নেই, এসএসসির ব্যাচের ক্লাস নেই, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ক্লাস নেই, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ক্লাস নেই, মেডিকেল অ্যাডমিশনের ক্লাস নেই, ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস নেই, 6টা লেয়ার। সো তোমরাও আরেকটু ম্যাচিউর্ড হও, তারপরে হ্যাঁ ম্যাচিউর্ড হইতে হবে যে আমাদেরও চেষ্টা, আমাদেরও মানে ত্রুটি থাকবে না, তোমাদেরও ত্রুটি থাকবে না। বাট একটা কথা হচ্ছে যে তোমরা আমাদের হচ্ছে সবচেয়ে জুনিয়র ব্যাচ, তোমাদের চেয়ে একটা জুনিয়র ব্যাচ সামনে আসতেছে ক্লাস 9-এর, এটা নিয়ে আরও টেনশনে থাকবো আমি। আল্লাহ জানে যে অনলাইনে ওদেরকে পড়ানোর সময় ওরা আসলে কিভাবে নিবে। অনলাইনে সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে আমি তো তোমাকে দেখতেছি না, তাই না? তুমি তো আমাকে দেখতেছো, আমার তোমাকে তো দেখা সম্ভব না। তুমি কদ্দূর পড়ছো বাসায় এটাকে আমি জানি? আমি তো জানি না, সম্ভব না তো। তুমি যদি বাসায় ঠিক মতো না পড়ো, আমি কেমন করে তোমাকে বুঝবো যে তুমি কদ্দূর পড়ে আসছো? রাইট? এই জন্য অনলাইনে পড়তে হয় সিরিয়াস স্টুডেন্টদের, যারা আমি ভয়েসটা অনলাইনে পড়তে হয় সিরিয়াস স্টুডেন্টদের, যারা সিরিয়াস, জানে, পড়ে আসে। তোমরা আস্তে আস্তে আমার সাথে ইউজ টু হবে, মাত্র তো শুরু। আমার ভয়েসের অবস্থা 12টা বাজছে। কয়দিন ছোট দিন, কয়দিন বড় দিন। আর এটা স্বাভাবিক স্টুডেন্টের কি এটা না বোঝার কথা যে 8 থেকে 12 ঘন্টা আলো একটা উদ্ভিদের ফুল ফোটাতে লাগবে। সেটা কোন দিন? ছোট দিন। 8 থেকে 12-র বেশি লাগতেছে, 12 থেকে 16 ঘন্টা আলো লাগতেছে, তাহলে সেটা কেমন উদ্ভিদ? বড় দিন। আর মোটামুটি 12 ঘন্টা হইলে তার মানে আলো অন্ধকারের কোনো প্রভাব তার নাই। ছেলেটা কি? আলোক নিরপেক্ষ উদ্ভিদ, নিরপেক্ষ উদ্ভিদ। তাহলে এইখানে আলো অন্ধকারের যে ছন্দ, তার নাম কি? বায়োলজিক্যাল ক্লক। এখানে মনে রাখতে হবে কোন মামুর বেটা ছোট দিনের উদ্ভিদ। চন্দ্রমল্লিকা ডালিয়া, চন্দ্রমল্লিকা ডালিয়া ছোট দিনের উদ্ভিদ। লেটুস ঝিঙা কোন দিনের উদ্ভিদ? বড় দিন। শশা সূর্যমুখী কোন দিনের উদ্ভিদ? আলোক নিরপেক্ষ। কি মনে রাখতে হবে? 8 থেকে 12 ঘন্টা আলো হইলে ওর ফুল ফোটে, 12 থেকে 16 ঘন্টা হইলে তার ফুল ফোটে, আর মোটামুটি 12 ঘন্টা হইলে তার ফুলটা ফোটে। কার? আলোক নিরপেক্ষ। শর্টকাট কনসেপ্ট হচ্ছে, এটা হচ্ছে শর্ট ডে প্ল্যান্ট, এটাকে আমরা এসডিপি বলি। এসডিপি বড়দিনের উদ্ভিদ, লং ডে প্ল্যান্ট, এটাকে আমরা বলি হচ্ছে এলডিপি। আর এটা হচ্ছে আলোক নিরপেক্ষ, ডে নিউট্রাল প্ল্যান্ট। নিউট্রাল 12 ঘন্টা আলো লাগে। এই যে এক্সাম্পলগুলো আছে না, এই এক্সাম্পলগুলো থেকে এমসিকিউতে আসে, এই এক্সাম্পলগুলো থেকে এমসিকিউতে আসে। ইটস ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। ওকে 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 ফাইন, ঠিক আছে। লেটুস একটু পাতা, লেটুস একটা পাতা, লেটুস উদ্ভিদ, একটা উদ্ভিদ, হ্যাঁ একটা উদ্ভিদ। ইটস ওকে নাজাদ, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এ হচ্ছে সিম্পল কিছু বিষয়। আচ্ছা স্যার, এবার আমাকে বলেন, এই যে স্যার শব্দ দুইটা, ফটো পিরিয়ডিজম আর ভার্নালাইজেশন, এটা কই থেকে আসছে? তোমার জানো এটার উপরে 3 মিনিটের বেশি কথা বলাই উচিত না। মনে করো যে শীতকাল চলতেছে এখন,
আমি একটা উদ্ভিদের ফুল ফুটতে 12 ঘন্টার বেশি আলো লাগে, আমি এক্সট্রা লাইট এবং হিট দিয়ে ফুল ফোটাবো একটা উদ্ভিদের, অর্থাৎ এক ঋতুর উদ্ভিদ আরেক ঋতুতে ফল ফোলাবো সম্ভব। এটাকে বলা হয় ফটো পিরিয়ডিজম। শব্দটা কোথেকে আসছে? শব্দটা আসছে ফটো পিরিয়ডিজম। ডিজম মানে হচ্ছে একটা বৈশিষ্ট্য। ফটো এই শব্দটার মানে হচ্ছে আলো, আর পিরিয়ডিজম এই শব্দটা হচ্ছে সময়কাল। কি কাল বলতো? সময়কাল। কি কাল? সময়কাল। ফটো পিরিয়ডিজম আলোর সময়কাল, অর্থাৎ ফটোপিরিয়ডিজম হচ্ছে ফুল ধারণের উপর সূর্যের আলোর প্রভাব। ফুল ধারণের উপর সূর্যের আলোর প্রভাব, এটাকে ফটোপিরিয়ডিজম বলে। সূর্যের আলোর সময়কাল ফুল ফোটার উপর, শব্দটা হচ্ছে ফুল ফোটার উপর সূর্যের আলোর কি কাল? সময়কাল। আলোর সময়কাল। এখন স্যার বিষয়টা কেমন? মনে করেন এখন আমি কৃত্রিমভাবে একটা ফুল ফোটাবো বা কৃত্রিমভাবে একটা প্রোডাকশন করব। আমি লাইট হিট বেশি দিব শীতকালে, ওই ফুলটা ফুটবে। আবার উল্টা কাজও করা যায়, যখন আমি ভার্নালাইজেশন করব। ভার্নালাইজেশন মানে কি? এটা হচ্ছে গিয়ে উল্টাটা, তাপ দিব না, আমি ঠান্ডা দিব। ঠান্ডা শীত ঠান্ডা, তাপ কমায়া ফুল ফোটাবো, তাহলে এখানে আমি কি লিখব? শৈত্য প্রদান করে। শব্দটা হচ্ছে শৈত্য প্রদান করে ফুল ধারণের প্রভাব, ফুল ধারণকে ত্বরান্বিত করা। ফুল ধারণকে কি করা? ত্বরান্বিত করা। এখন ত্বরান্বিত করা বলতে কি বোঝায়? তাড়াতাড়ি করানো, ত্বরান্বিত করা। এসডিপি মানে শর্ট ডে প্ল্যান্ট, এলডিপি মানে লং ডে প্ল্যান্ট। ঠিক আছে? রাফসান হোসাইন, একটু ঠান্ডা মাথায় দেখো। এসডিপি আমি যখন বলেছি শর্ট ডে প্ল্যান্ট। আশরাফুল, ইটস ওকে সোনা, ডোন্ট ওয়ান্ট, স্পিড আপ করতে পারতেছি না। ঠিক আছে? ত্বরান্বিত করা। ভার্নালাইজেশন মানে ত্বরান্বিত করা। কত তাপমাত্রা? 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। ওকে। এই যে এটা একটা স্বাভাবিক স্টুডেন্ট, তোমাদের মতো একটা স্বাভাবিক স্টুডেন্টের, এই যে দেখো এখানে লেখাই আছে, এই যে লাইনটা, ঠান্ডা দিব আমি 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলে আমার ঠান্ডা সময়ে ফুল ফুটবে। ঠান্ডা সময় মানে গ্রীষ্মকালে আমি শীতকালের ফুল ফুটাইতে পারবো। এই যে দেখো এখানে চলন বলে একটা কথা আছে লেখা। চলন এক গাছ বা গাছের একটা পার্টিকেল বা একটা উদ্ভিদ কণা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটার নাম চলন। সে যদি পুরা বডি স্থানান্তর করে তার নাম সামগ্রিক চলন, আর যদি এক পার্ট বা কিছু অংশ বেঁকে যায় এটার নাম বক্র চলন। চলন কয় প্রকার? 2 প্রকার চলন। এই হচ্ছে চলন। কি চলন? সামগ্রিক। শব্দটা হচ্ছে সামগ্রিক চলন, সম্পূর্ণ স্থানান্তর। সামগ্রিক চলন। আরেকটা কি চলন? বক্র চলন, হালকা স্থানান্তর। সামগ্রিক চলন মানে কি? দেখো এখানে কি কি মনে রাখতে হবে, একদম সিম্পল, যে সামগ্রিকভাবে প্রয়োজনের তাগিদে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে তাকে সামগ্রিক চলন বলে। যেমন এই যে জুস্পোর মানে হচ্ছে যেই সকল স্পোরগুলা, শৈবালের স্পোর যেগুলা জায়গা পরিবর্তন করতে পারে এদেরকে জুস্পোর বলে। আবার এটা একটু দাগ দাও, ভলভক্স, ক্লামাইডোমোনাস, ডায়াটম, এরা হচ্ছে শৈবাল, যেই শৈবালে সামগ্রিক চলন দেখা যায়।
সামগ্রিক চলন কি কি? এগুলা কিসের নাম? শৈবালের নাম। কি কি নাম? ভলভক্স, ভলভক্স, ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস, এটা শৈবালের নাম। আরেকটা হচ্ছে ডায়াটম। এই যে ডায়াটম, ডায়াটম কি হবে বিষয়টাতে? এরা এক জায়গা থেকে আরেক জায়গায় সম্পূর্ণ স্থানান্তর করে, এক জায়গা থেকে আরেক জায়গায় পুরো বডিটা নিয়ে মুভ করে। ক্লামাইডোমোনাস শৈবাল, এটা দেখতে কেমন? এটা দেখতে এমন, এটা দেখতে এমন। এই যে ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস, এটা হচ্ছে অ্যালজি, একটা শৈবাল। এটা দেখতে এই যে এরকম, এই যে এরকম একটা শৈবাল, এই যে এরকম এককোষী শৈবাল, পুরো বডিটাই মুভ করে। শৈবালটা দেখতে এরকম, ও পুরো বডি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে, কোষই একটা। আবার তুমি যদি এই যে ভলভক্সটা দেখো, ভলভক্স কেমন দেখাচ্ছি, এই যে ভলভক্স, এটা এই যে এরকম দেখতে, এই যে গোল গোল শৈবাল এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, কারণ ছোট তো। আবার ক্লামাইডোমোনাস কেমন? এই যে ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস, এই যে ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস, এই যে এরকম দেখতে। তো এককোষী শৈবাল, ভলভক্স, ক্লামাইডোমোনাস, আগেই দেখেছি ডায়াটম, এরা শৈবাল কি করে? এক জায়গা থেকে আরেক জায়গায় পুরোপুরি মুভ করতে পারে, এককোষী, এককোষী শৈবাল। আর এই যে বক্রচলন মানে দেহের সামান্য অংশ বাঁকা হওয়া, সামান্য 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 চলন, সামান্য চলন, এই হইল পড়া, এই হইল পড়া, দ্যাটস ইট। সোজা জিনিস, সোজা জিনিস। এখন যদি উদ্ভিদের কোনো অংশ আলোর দিকে যায়, যেমন আমি তোমারে বুঝাই, সাপোজ মনে করো তুমি মাটিতে একটা চারা রোপণ করছো, সেই চারা থেকে উদ্ভিদ হয়েছে কেমন? এই যে এই যে এখন উদ্ভিদ যখন উপরের দিকে উঠছে, তো তখন ডেফিনেটলি পাতা উপরের দিকে, অর্থাৎ মাটির উপরের দিকে ধাবিত হয়েছে। আচ্ছা, আর শিকড় কোন দিকে ধাবিত হয়েছে? নিচে। তাহলে মাটির উপরে গেছে একটা অংশ, মাটির নিচে গেছে আরেকটা অংশ। তাহলে এই যে আলোর দিকে দিকমুখিতা, এইটার নাম ফটোট্রপিজম। শব্দটার নাম ফটোট্রপিজম, ফটোট্রপিজম, শব্দটার নাম হচ্ছে ফটোট্রপিজম। কাকে বলে? কাকে বলে? আলোক দিকমুখিতা। শব্দটা হচ্ছে আলোক দিকমুখিতা। কেমন হইতে পারে? এই দেখো, এখন তুমি নর্মাল একটু কমন সেন্সে অ্যাপ্লাই করো। এই যে এইটা গেছে সূর্যের আলোর দিকে, আর এটা গেছে সূর্যের আলোর বিপরীতে। তো সূর্যের আলোর দিকে যেটা যাবে, এটার নাম হচ্ছে পজিটিভ ফটোট্রপিজম। সূর্যের আলোর বিপরীতে যেটা যাবে, এটা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম। এখন তোমরা আমারে বলো, এই যে আমি এতক্ষণ পড়াইলাম, এই জায়গার মধ্যে তুমি কি বোঝো নাই? তাইলে আমি এই যে ফটোট্রপিক চলন আর ফটোট্রপিজম এখানে ব্যাখ্যা করছি। এখন তোমরা বলো, ধরো আমি একটা 1 ঘন্টা ধরে বকবক করলাম, এখন তুমি আমারে বলো যে তোমার ব্রেন আর আমার কথা মিলানোর পরে তুমি এবার কি বোঝো নাই? এমডি সাজিদ, আমি তো জানি এগুলা সহজ, আমি তো জানি, কিন্তু দেখো এই যে মোহাম্মদ হুসাইন আল মামনুন, সাবিকুন নাহার, শাহরিয়ার ইসলাম, ইরতিজা হাসনাত আর শারিন গেস, ওর কাছে
ওদের কাছে এগুলা খুব কঠিন। ঠিক আছে, খুব কঠিন। এখন এটা ব্যক্তি বিশেষে আলাদা হইতেই পারে। তোমার কাছে বা কারো কাছে একটা জিনিস যত কঠিন হইতেই পারে, আরেকজনের কাছে ওই জিনিসটা অনেক সহজ। আফরিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিনা বলো। শোনো, তোমরা তোমরা আমার আপন, এটা তোমরা জানো, তাই না? আপন। এখনকার সময়ে কেমনে জানি পরিবেশে পরিস্থিতি একটু চেঞ্জ হয়েছে। আগে, আচ্ছা এই যে এখন যে স্মার্ট বোর্ড লাগে, তোমরা কি জানো নটরডেম কলেজে কিসে ক্লাস হয়? নটরডেম কলেজে কিসে ক্লাস হয়? ঢাকা মেডিকেল কলেজে কিসে ক্লাস হয়? কিসে ক্লাস হয়? ব্ল্যাকবোর্ডে ক্লাস হয়। তো নটরডেম কলেজের যে সকল পোলাপান লেখাপড়া করে, ওদের কি স্মার্ট বোর্ড লাগে পড়তে? লাগে? তোমাদের স্মার্ট বোর্ড লাগে এখন কেন? এখন স্মার্ট বোর্ড ছাড়া ক্লাস করালে মানুষ ব্যাকডেটেড মনে করে, তাই না? কিন্তু দেখো, আসল মেধাবীরা যারা সত্যিকার অর্থে নটরডেম কলেজ, হলিক্রস কলেজে সত্যিকার অর্থে মেধাবীরা পড়ে, তাই না? আমাদের কাছে কতগুলো পড়ে? কই, ওদের ক্লাসে তো হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ডে পড়ায়, চক ডাস্টার দিয়ে পড়ায়। তো ওরা কি কম পড়ে নাকি? দৃষ্টিভঙ্গি হচ্ছে বিষয়, দৃষ্টিভঙ্গিটা বিষয়। নাজাদ, থ্যাংক ইউ। সালমান, থ্যাংক ইউ। তৌফিক, মাহতাব, থ্যাংক ইউ। বিবেক, এগুলা 9-এর পড়া। সত্যিকার অর্থে বিশ্বাস করো, এই যে এতক্ষণ যেই পেজে আমি আছি না, এই পেজ অ্যাকচুয়ালি, এই যে পেজগুলা 10 মিনিটের পড়া। এই যে আমি যদি ঠিকঠাক মতো পড়াই না, 3 পেজ না, এই যে 3 পেজ পড়াইছি না, এটা যদি আমার অফলাইন ব্যাচে আমি পড়াইতাম, হাইয়েস্ট 10 মিনিট পড়াইতাম। তারপরে আমি মেইন কাজ শুরু করতাম এই যে এখান থেকে, যে এগুলো কিছু না, মেইন কাজ হচ্ছে যে এখান থেকে, স্নায়ুতন্ত্র থেকে, ব্রেইন থেকে পড়া। ব্রেইনটা হচ্ছে আসল পড়া। মানুষের যে ব্রেইনটা, স্নায়ুতন্ত্র, এটাকে আমরা ইংলিশে কি বলি? আমরা ইংলিশে বলি হচ্ছে নার্ভাস সিস্টেম। কেমনে? আমাদের ব্রেইনটা হচ্ছে নিউরন দিয়ে বানানো এমন একটা স্ফীত অংশ, যেই স্ফীত অংশটা করটিকার মধ্যে আবৃত। এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, খেয়াল করো, মনোযোগ দিও। হ্যাঁ, দেখো, তোমাদেরকে একটা জিনিস খেয়াল করে, একটা ঠান্ডা মাথায় শর্ট করে দেখবা। আমি কিন্তু যথেষ্ট পরিমাণে স্টুডেন্ট ফ্রেন্ডলি, চেষ্টা করি স্টুডেন্টকে হাসি মুখে আনন্দ দিয়ে বুঝাইতে। ইউ নো মি গাইস, তোমাদের সাথে উচ্চবাচ্য করার কোনো ইচ্ছা আমার নাই। ইউ গাইজ আর মাই লাইফ। আমরা কাদের পড়াবো? তোমাদেরকেই তো। সো মাঝে মধ্যে তোমরা একটু লিমিটের মধ্যে থাকবা। আমি পড়ানোর পরে প্রশ্নটা করবা। একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো, এই যে দেখো, মানুষের ব্রেন কেমন দেখতে, হিউম্যান ব্রেনটা অ্যাকচুয়ালি কেমন দেখতে। হ্যাঁ, তোমাদেরকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। হিউম্যান ব্রেন এটা কেমন দেখতে জানো? অ্যাবসলিউটলি একটা ব্রেন দেখতে এমন, কিন্তু দেখো, এক নজর দেখো, একটা ব্রেন দেখতে এমন। সো ব্রেনের পার্ট কয়টা? মানুষের ব্রেন কিন্তু সবচেয়ে বড়। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে, মানে ম্যামেলিয়ানসদের মধ্যে মানুষের ব্রেন সবচাইতে বড়। কোন হিসাবে? দেহের আন্দাজে। এই যে দেখো ব্রেন, অ্যাকচুয়ালি ব্রেনটা হচ্ছে এরকম। হ্যাঁ, এই যে কাটলে এমন হবে, এই পাশ থেকে এমন দেখা যাবে। হ্যাঁ, এখন আমি যদি ব্রেনটাকে তোমাদের পাশে খুলে দেখাই, তাহলে এই যে 2টা পার্ট হয় না, 2টা পার্ট হয়, খেয়াল করো। এই যে এইটার নাম হচ্ছে রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটার নাম হচ্ছে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল হেমিস্ফিয়ার, বানানটা বোঝো, সেরিব্রাল, সেরিব্রাল হেমিস্ফিয়ার, শব্দটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই হচ্ছে হেমিস্ফিয়ার। তো এগুলো সবই হচ্ছে কি ব্রেইনের, এই যে ব্রেইনটা এরকম দেখতে। তো এই যে মাঝখানে খালি জায়গা আছে না, এই খালি জায়গাটা হচ্ছে এই যে এইটার মতন করে, এই যে এটার দিকে তাকাও, এই যে ব্রেইনের ভিতরে এইরকম একটা পার্ট আছে,
এই যে এই যে পিছনে যাই, এই যে এখন একটু মনোযোগ দিয়ে দেখো, এই যে আসো মামুর বেটা, এই যে গোল, হ্যাঁ ওই যে দেখো, এই যে এটার নাম হচ্ছে পন্স, পন্স। আর এই যে গোল্লাটা আছে না, এইটার নাম সেরিবেলাম। শব্দটা হচ্ছে সেরিবেলাম, এটার নাম সেরিবেলাম। এই যে এই পার্টটার নাম হচ্ছে পন্স, শব্দটা কি পন্স। আর এই যে অংশটা, এইটার নাম মেডুলা অবলঙ্গাটা। কে জানি একটা প্রশ্ন করেছিল, স্যার মেডুলা অবলঙ্গাটা বুঝি নাই। তুমি কি আসো, তুমি কি আসো, জীবিত আসো? এই যে দেখো, এটার নাম মেডুলা অবলঙ্গাটা। এই যে এইটার নাম মেডুলা অবলঙ্গাটা, এই যে অবলঙ্গাটা। স্যার এটা কোন মস্তিষ্ক? এটা হইলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ, মানুষের ব্রেইনের। কথাটা একটু শুনো কি বলি, আমার গলাটার অবস্থা কিন্তু ঠিক নেই, হ্যাঁ। মানুষের ব্রেইনের 3টা অংশ আছে, আমার সাথে উচ্চারণ করো, ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। ফোর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন। তো প্রত্যেকটার কয়টা পার্ট? 3টা করে পার্ট আছে। তো এটা হইলো পশ্চাৎ মস্তিষ্কের 3টা পার্ট। ওই যে মাঝখানে একটা জিনিস দেখতে পাচ্ছ না, আমি যদি এগুলোতে একটা টাচ করি, এই যে 8 নম্বর, সে ফর এক্সাম্পল 8 নম্বর একটা, এই যে 8 নম্বর হচ্ছে পন্স, 8 নম্বর কি পন্স। 9 নম্বর, 9 নম্বরটা কই, এই যে দেখো, এটার নাম হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কল। 4 নম্বরটা, 4 নম্বরটা দেখি, হ্যাঁ শব্দটা কই গেল, বাহ, সেরিব্রাল পেডাঙ্কল তো আমি বুঝছি, এটা কি ক্লিক কাজ করতেছে না? এই ব্রো, আচ্ছা এটা অপটিক নার্ভ, যেটা দেখতে সাহায্য করে। এত ডিটেল তোমাদের এই মুহূর্তে দরকার হবে না, তোমরা এই যে মামুর বেটা, ওই যে দেখি 1 নম্বরে, এই যে 1 নম্বরে একটু যাই, এই এই কই গেল, আরে কই গেলি দিকে, এই যে এটা হচ্ছে সেরিব্রাম, বাম সেরিব্রাম, এটা ডান সেরিব্রাম, এটা দেখতে এইরকম। এবার এর চাইতে একটা ভালো ছবি তোমাদেরকে দেখাই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, হ্যাঁ। মনে করো ব্রেনের একটা ভালো ছবি, একটা ব্রেন সুন্দর করে দেখতে কেমন লাগে, এই যে একটা ব্রেন দেখতে এমন, এটা আরেকটু সুন্দর লাগবে দেখতে, একটু ফিল করো এটা, হ্যাঁ। এটা নিউরো সার্জারির একটা পার্ট, মানুষের ব্রেন, এই যে ব্রেন। তো তুমি ব্রেনটার দেখতে এই যে এইরকম, এই পাশ থেকে দেখলে এমন লাগবে, হ্যাঁ। এগুলা সব হচ্ছে নিউরনস, এগুলা সব নিউরনস। এইবার এই যে দেখো এইখানে, এই যে মাঝখানে, এইটার নাম হচ্ছে মধ্য মস্তিষ্ক। কি মস্তিষ্ক? মধ্য মস্তিষ্ক। এইবার এখানে আসো, এই যে এখানে একটা সুন্দর একটা গোল অংশ দেখতে পাচ্ছ না, এই যে এটা, হ্যাঁ, এইটার নাম সেরিবেলাম, এইটার নাম হচ্ছে সেরিবেলাম, সেরিবেলাম। এই যে এইটার নাম পন্স, আর এই যে এইটার নাম মেডুলা অবলঙ্কাটা। কিসের পার্ট? এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের পার্ট। এইবার তোমাদের কাজ হচ্ছে, তোমাদের কাজ হচ্ছে এই যে অংশগুলো আছে না, এটা এই অংশ, এটা এই অংশ, এই যে দেখো, এই যে এইটা, এইটার নাম কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম। এই যে এইটা এই অংশ, এটা এই অংশ, এটা এই অংশ, এগুলার কাজ মনে রাখা, এগুলার কাজ মনে রাখতে হবে কিভাবে? মুখস্থ করা লাগবে, কাজ মুখস্থ করা লাগবে, এগুলার কাজ। এইবার আসি স্যার, কিভাবে মনে রাখতে হবে স্যার? এটা মনে রাখার বুদ্ধি তোমাদেরকে আমি বলতেছি। মনে করো যে স্নায়ুতন্ত্র আসতেছে এখানে, এই যে স্নায়ুতন্ত্র, এটার 2টা ডিভিশন আছে। স্নায়ুতন্ত্র মানে নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম, আচ্ছা নার্ভাস সিস্টেম, এটা কি কেন্দ্রীয়, তাহলে কেন্দ্রীয় মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আবার বইল না এনএস মানে কি। প্রান্তীয় মানে
পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম। কেন্দ্রীয় বলতে কেন্দ্রের মূল অংশটা বোঝায়। এই মামুর বেটা হচ্ছে মস্তিষ্ক, এইটার নাম হচ্ছে ব্রেইন। আর এই যে সুষুম্না কাণ্ড আছে না, এইটার নাম স্পাইনাল কর্ড। কি নাম বলো তো? স্পাইনাল কর্ড। এটা প্রান্তীয়। প্রান্তীয় মানে লাস্টে থাকে, বডির শেষাংশে থাকে, বডির চারপাশে থাকে। কয়টা আছে? করটিকা, সুষুম্না আর স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয় মানে অটোনমিক, অটোনমিক নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম। করটিকা কি? করটিকা স্নায়ু আর সুষুম্না স্নায়ু। ব্রেইন থেকে যে সকল স্নায়ু বাইর হয় তার নাম করটিকা স্নায়ু, আর স্পাইনাল কর্ড থেকে যেটা বাইর হয় সেটা সুষুম্না স্নায়ু। এটা কত জোড়া? 12 পেয়ার্স। সুষুম্না স্নায়ু কয় জোড়া? 31 পেয়ার্স। এটা মন থাকবে। সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক দুইটা শব্দ। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কি? এটা আপাতত তোমরা মাথায় রাখো যে শব্দ দুইটা বিপরীতমুখী কাজ করে। আমরা এটা প্রতিক্রিয়াতে পড়াবো, রিফ্লেক্স অ্যাকশনে গিয়ে পড়াবো। রিফ্লেক্স অ্যাকশনে গিয়ে পড়বো। রিফ্লেক্স অ্যাকশন মানে প্রতিক্রিয়া। তোমরা একটু এই ছকটা উঠাও, এই ছকটা একটু উঠাও, এই ছকটা একটু উঠাও, লেখো খাতায়, ছকটা একটু লেখো। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু লেখো। লেখা হয়েছে? লেখা হয়েছে করে? এ লিখেছিস? বলো লিখছো কিনা? প্যারাসিম্প্যাথেটিকটাই ইংলিশ। ওকে ফাইন। ইরতিজা হাসনাত, সবসময় তো আসলে ফান করতে পারি না, মানুষ তো বোঝো না, মানুষের মধ্যে রাগ, আবেগ, অনুভূতি, ভালোবাসা এসবই তো থাকবে। রোবট তো রোবটের মতো পড়াবে। ওকে, এইবার আসি স্যার, চলেন স্যার পড়া শুরু করি এখন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। এটা মানুষের ব্রেন। এই ফিগারটা ড্র করতে পারতে হবে। এখানে করটি, এইটার ইংলিশ হচ্ছে স্কাল। স্কাল। এই যে মাঝখানের কালো যে অংশটা দেখা যাচ্ছে না, এইটার নাম কর্পাস ক্যালোসাম। আর এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের কয়টা পার্ট আছে? 3টা। মাথায় রাখো 3টা। নামগুলো একটু জাস্ট শুনে রাখো। সেরিব্রাল পেডাঙ্কল, সেরিব্রাল পেডাঙ্কল, পেডাঙ্কল। তারপর 2 নাম্বার সেরিব্রাল অ্যাকুইডাক্ট, অ্যাকুইডাক্ট, সেরিব্রাল অ্যাকুইডাক্ট। আরেকটা হচ্ছে কর্পোরা, নামটা কর্পোরা কোয়াড্রিজেমিনা, কর্পোরা কোয়াড্রিজেমিনা।
জেমিনা, কর্পোরা কোয়াড্রিজেমিনা, এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের অংশ। আচ্ছা, এবার অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক লেখা আছে। অগ্র মস্তিষ্ক ইংলিশ হচ্ছে ফোর ব্রেইন। শব্দটা কি? ফোর ব্রেইন। এটার আরেক নাম হচ্ছে প্রোসেনসেফালন। সেফালন শব্দটা একটু বোঝাও। প্রোসেন, প্রোসেন, প্রোসেনসেফালন শব্দটা হচ্ছে প্রোসেনসেফালন। এটা কি মস্তিষ্ক? পশ্চাৎ মস্তিষ্ক। এইটার নাম হচ্ছে হাইন্ড ব্রেইন। কি ব্রেন? হাইন্ড ব্রেন। এটার আরেক নাম হচ্ছে রম্বেন, রম্বেন সেফালন, রম্বেন সেফালন। এটা হচ্ছে মেডিকেল টার্ম, তোমরা মেডিকেলে উঠলে এই নামগুলো পড়বা। আর এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, এইটার আরেক নাম হচ্ছে মিড ব্রেইন, এটার আরেক নাম হচ্ছে মেসেনসেফালন, সেফালন। তাহলে স্যার আমি স্টুডেন্ট হিসেবে কতটুকু জানবো? এটা একটা পিএইচডি টপিক, হিউম্যান ব্রেইন। পড়ানো শুরু করলে এই বছর শেষ হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, যেহেতু এসএসসির একটা ব্যাচ পড়াচ্ছি, একটা টেক্সট বই আছে, আমরা চেষ্টা করি ওই টেক্সট বইয়ের মধ্যে যতটুকু আছে ততটুকুর বেসিসে পড়াইতে, রাইট? ওই যে পশ্চাৎ মস্তিষ্ক, তাহলে পশ্চাৎ মস্তিষ্কের পার্ট হচ্ছে সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্কাটা। সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্কাটা। অগ্র মস্তিষ্কের পার্ট সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এটা মনে রাখা লাগবে, এইটা মনে রাখা লাগবে। এইবার তোমার এই ছবিটা আঁকাইতে পারতে হবে। এই যে পিছনের যে গোল্লাটা আমি বলেছি, এইটার নাম সেরিবেলাম। তারপরে যে অংশটা শুরু হয়েছে এইটার নাম পন্স, আর নিচের যে অংশটা এইটার নাম মেডুলা অবলঙ্গাটা। কাজ হচ্ছে, টাস্ক হচ্ছে, ইওর টাস্ক ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশন। এইটাকে মনে রাখতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এইটাই পরীক্ষায় আসে, এইটাই পরীক্ষায় আসে। কি কি আসে? এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বর্ণনা। এইখানে যখন আমি যাব, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মস্তিষ্ক, খেয়াল করো শব্দটা হচ্ছে মস্তিষ্ক, আরেকটা হচ্ছে সুষুম্না, উচ্চারণটা হচ্ছে সুষুম্না কাণ্ড, যেটার ইংলিশ হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে মস্তিষ্ক মানে কি? ব্রেইন। আর সুষুম্না কাণ্ড মানে স্পাইনাল কর্ড। এখন তোমরা বলতে পারো স্যার স্পাইনাল কর্ড দেখতে কেমন? স্পাইনাল কর্ড দেখতে এমন, এই যে এমন স্পাইনাল কর্ড দেখাচ্ছে একটু গুগল থেকে, তাহলে তোমাদের একটু দৃষ্টি বা একটু চিন্তা করতে সুবিধা হবে। এইটার নাম হচ্ছে স্পাইনাল কর্ড। এই যে এটা, এই ওই যে দেখো ব্রেনটা না, এই যে ব্রেন থেকে যেটা একদম সরাসরি নিচে চলে গেছে, এই যে স্পাইনাল কর্ড কই গেল? এই যে ফিল করো, একটু একটু ফিল করো, একটু ফিল করো। এই যে মনে করো ব্রেনটা, হ্যাঁ, ওই যে দেখো এই যে মেডুলা অবলঙ্কাটা, আর এটা হচ্ছে মানুষের কি? এটা হচ্ছে মানুষের মেরুদণ্ড। এই মেরুদণ্ডের ভেতর দিয়ে যে অংশটা চলে গেছে এইটার নাম স্পাইনাল কর্ড। সাধারণত এই স্পাইনাল কর্ড 18 ইঞ্চি হয়, মানে 45 সেন্টিমিটার হয়। বলো তোমরা বুঝছো কিনা? এইবার বলো বুঝছো কিনা? ওকে, ফাইন।
থ্যাংক ইউ। আশরাফুল, থ্যাংক ইউ। রাকিবুল হাসান রাজ, BREAK, BREAK, এটা হচ্ছে ব্রেক, এটা ব্রেক। আর তুমি যেটা লিখছো সেটা হচ্ছে ইট। ইট মানে মাটি থেকে শক্ত করে যেটা বানানো হয়। বিবেক, থ্যাংক ইউ। নবনী, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসি স্যার, তাহলে তোমাদের স্টুডেন্ট হিসেবে কাজ কি দেখাচ্ছি, স্টুডেন্ট হিসেবে কি কাজ দেখাচ্ছি। এই যে তোমাদের কাজ হচ্ছে, এই যে ব্রেন, এটার 3টা ভাগ আমি বলেছি। একটার নাম কি বলেছি? ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। মানে ফোর ব্রেন অগ্র মস্তিষ্ক, মিড ব্রেন মধ্য মস্তিষ্ক, হাইন্ড ব্রেন পশ্চাৎ মস্তিষ্ক। ফোর ব্রেনের পার্ট কয়টা? 3টা। কি কি? সেরিব্রাম, শব্দটা একটু বুঝো। তারপর থ্যালামাস, তারপর হাইপোথ্যালামাস। কয়টা জিনিস হলো? 3টা। মিড ব্রেইনের পার্ট কয়টা? 3টা। এটারও 3টা। কঠিন না? কর্পোরা কোয়াড্রিজেমিনা, দরকার নাই, খালি শুনে রাখো। সেরিব্রাল পেডাঙ্কল, সেরিব্রাল অ্যাকুইডাক্ট তোমাদের বইয়ে নাই। হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক কয়টা পার্ট? 3টা। সেরিবেলাম, সেরিবেলাম 2, পন্স 3, মেডুলা অবলঙ্গাটা। শব্দটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা। এটা হচ্ছে হাইন্ড ব্রেনের পার্ট। তোমাদের ফাংশন বা HW হচ্ছে, আগামী সম্বুধ আমি এটা শেষ করব। তোমাদের HW হচ্ছে, HW হচ্ছে এই ব্রেইন স্টাডি করা, ব্রেইন স্টাডি করা, এটাকে স্টাডি করা এবং সবগুলা কাজ নোট করা, কাজটা নোট করবা। এবার চলো দেখি কিছু MCQ করি, তোমরা পারো কিনা। চলো কিছু MCQ করি। বলো, 1 মিনিট টাইম, আর 5 মিনিট পড়াবো। 20টা MCQ করি, হ্যাঁ, 5 মিনিট পড়াবো। ব্রেইনের ওয়েট হচ্ছে 1.2 থেকে 1.3 কেজি। ব্রেইনের ওয়েট হচ্ছে 1.2 থেকে 1.3। বলো তো ফুল ফোটাতে কোনটা সাহায্য করে? এটা পারা উচিত। ফুল ফোটাতে কোনটা সাহায্য করে? পারছো? পরিমল কুমার ঘোষ আইডি থেকে তোমরা সবাই যারা প্রপারলি অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ। এখানে ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন, ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন। পরেরটা বলো, পাতায় উৎপন্ন হয় কোনটা? পাতায় উৎপন্ন হয় কোনটা? পারছো? পাতায় উৎপন্ন হয় ফ্লোরিজেন, একটু আগেই কিন্তু ব্যাখ্যা করছি। তারপরে বলো, অভিস্রবণ এবং শ্বসনের হার বৃদ্ধিতে সাহায্য করে। শ্বসনের হার, এটা কোথায় পড়ছো? দেখবো কে পারে এটা। পারছো? দেখি কে অ্যান্সারটা দিতে পারছো, বলো। তোমাদের মধ্য থেকে তোমরাই বলো। একটু 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট। এটার উত্তরটা বলো তাড়াতাড়ি, আমি আসি। এভরিওয়ান, দেখি কার উত্তরটা সঠিক হয়। MCQ 3 কল্লা, পারছো? অভিস্রবণ এবং শ্বসনের হার। খাইছে রে, এক একজন কি বলতেছে। আমার পরাণ
যাহা চায় তুমি তাই গো আমার পরানো যাহা চায়। আল্লাহ থ্যাংক ইউ। এটা হচ্ছে অক্সিন হবে, অক্সিন, এটা অক্সিন। সাবাস। বলো MCQ 4 কে পারে? পুষ্পায়নে দৈনিক গড়ে 12 থেকে 16 ঘন্টা আলো প্রয়োজন কোন উদ্ভিদে? তাড়াতাড়ি অ্যান্সার করো, তাড়াতাড়ি। মোহনা, জুলি, সালমান, আস্থা, আস্থা বল পারলি কিনা? পুষ্পায়নে দৈনিক 12 থেকে 16 ঘন্টা, তাই না? পারলি না, এটা হচ্ছে লেটুস। তারপরে বলো MCQ 5 8 থেকে 12 ঘন্টার মধ্যে থাকলে, তাড়াতাড়ি 8 থেকে 12 ঘন্টা, এটা অবশ্যই 8 থেকে 12 ঘন্টা, এটা মানে হচ্ছে শর্ট ডে প্ল্যান্টস, তাই না? ছোট সময় লাগবে, শর্ট ডে প্ল্যান্টস, এটাকে বলা হয় SDP। এটা কোনটা? চন্দ্রমল্লিকা ডালিয়া, চন্দ্রমল্লিকা ডালিয়া। থ্যাংক ইউ। তারপরেরটা বলো মুনজারিন, থ্যাংক ইউ। মস্তিষ্কের অংশ কয়টা? পৃথিবীর সবার পারার কথা। কি কি? মস্তিষ্কের অংশ 3টা, একটা হচ্ছে ফোর ব্রেইন, একটা হচ্ছে মিড ব্রেইন, আর একটা হচ্ছে হাইন্ড ব্রেইন। আরও কিছু MCQ আছে যেগুলো একটু সিলেবাসের বাইরে, তোমাদেরকে দিব, তোমরা বলবা কোনটি দেহের ভারসাম্য রক্ষা করে। টেল মি, কোন অঙ্গটি দেহের ভারসাম্য রক্ষা করে? বলো। তোমরা পড়ছো কি না জানি না, পশ্চাৎ মস্তিষ্কের অংশ, এটা হবে সেরিবেলাম, সেরিবেলাম। বলো একগুচ্ছ স্নায়ুতন্ত্রের সমন্বয়ে তৈরি কোনটা? যদি এগুলো তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, কিন্তু আমার তো আসলে পড়াইতে হবে, আমি একটু অ্যান্সার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পন্স, এটা পন্স হবে। তারপর বলো মেরুরজ্জু থেকে কত জোড়া স্নায়ু নির্গত হয়? মেরুরজ্জু থেকে, মেরুরজ্জু মানে স্পাইনাল কর্ড, তো স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল নার্ভ আসবে, এটা 31 জোড়া হবে। আমি পড়াবো, এগুলা দেখাচ্ছি তোমাদের। বলো অ্যাকশন কোন কোষের অংশ? এটা ছোটবেলায় পড়ছো, মনে করো আমি পড়াইলাম না, কিন্তু এটা ছোটবেলায় পড়ছো। অ্যাকশন কোন কোষের অংশ? পৃথিবীর সবাই জানবে, এটা স্নায়ু কোষের অংশ। তারপর এইটা তোমাদের পারবা? বলো তো, একটা নিউরনের, দুটি নিউরনের সংযোগ স্থলে উদ্দীপনা পরবর্তীতে পরিবর্তিত হয় কোনটির মাধ্যমে? এটা তোমরা জানো, সিনেপস। তুমি বিশ্বাস করো, তুমি যদি শুধু সিনেপস ফাহাদ স্যার লিখে একটা সার্চ দাও ইউটিউবে, তোরা সার্চ দিলা সিনেপস ফাহাদ স্যার, তুমি আমার 30 মিনিটের ভিডিও পাবা। শুধু এই মামুর বেটা সিনেপস নিয়ে কথা বলছি। সিনেপসের মাধ্যমে পরিবাহিত হয়, সিনেপসের মাধ্যমে। বলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনগুলোর কাজ? শব্দটা হবে কোনগুলো, পারবা? স্বয়ংক্রিয় স্নায়ু, এগুলো অবশ্য মানে তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে, আমি বুঝতেছি, কারণ তোমরা পড়ো না অনেকেই। যেগুলা আমরা ইচ্ছার মধ্যে নির্ভর করতে পারবো না, যেমন আমার নাক, কান আমি চাইলে নড়াইতে পারি, মুখমণ্ডল আমি চাইলে নড়াইতে পারি, কিন্তু মামুর বেটা অন্ত্র আর অগ্নাশয়তে আমি নড়াইতে পারবো না। সো এদের কাজ নিয়ন্ত্রণ করে হচ্ছে এই স্বয়ংক্রিয় স্নায়ু। দেখি তো এরা কে পারে? থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? পারলে 5 টাকা দিব, পারলে 5 টাকা দিব। থাইরয়েড গ্রন্থি, এটা ট্রাকিয়ায় অবস্থিত। থাইরয়েড গ্ল্যান্ড কই থাকে জানো? এই যে এখানে, এই যে থাইরয়েড গ্ল্যান্ড। একটু তোমাদেরকে দেখাই, জাস্ট একটু এমনি, তোমাদের যেন মনে থাকে। থাইরয়েড গ্ল্যান্ড মনে আছে? থাইরয়েড, থাইরয়েড গ্ল্যান্ড কই থাকে? এই যে থাইরয়েড গ্ল্যান্ড, ওই যে দেখো গলার মধ্যে, এই যে এটা। তাহলে এটা কিসের মধ্যে থাকে? ট্রাকিয়া মানে শ্বাসনালীর মধ্যে। এই যে মানুষের গলা, এই যে গলা, এই গলার মধ্যে যে গ্রন্থি, এটার নাম থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে এটা ট্রাকিয়ায় থাকে। ট্রাকিয়া মানে শ্বাসনালী। আজকে একটু সময় নিয়ে নিচ্ছি, তাই না? বলো
এই যে তোমাদের কয়েকজনের যে অবস্থা আর কি, কঠিন মানসিক চাপ, কি একটা প্রশ্ন করছি দেখো, কঠিন মানসিক চাপ। তোমরা একটু মনে রাখো, হ্যাঁ, এটা আমি যদিও পড়াই নেই, তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাড্রেনালিন, এটা মাথায় রাখবা। অ্যাড্রেনালিন, তোমরা কি জানো এই হরমোনটা কখন রিলিজ হয়? এই অধ্যায়ে আছে। আমরা যখন অনেক আনন্দে থাকি, অনেক হাসি খুশির মধ্যে থাকি, অনেক উৎসাহের মধ্যে থাকি, তখন এই অ্যাড্রেনালিন হ্রাস হয়, মানে হরমোনটা আসে। আর যখন আমরা কষ্টে থাকি, স্যাড থাকি, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে থাকি, এই যে আমার স্টুডেন্টগুলো এবার যারা মেডিকেলে চান্স পায় নাই, যারা চান্স পাইছে ওদের তো আনন্দের আর সীমা নাই। আর যেগুলোরে পড়াইছি চান্স পায় নাই, ওদের এখন টার্গেট ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট, ওদের কষ্ট লাগতেছে, তখন ওদের এই উৎপাদনটা কমে গেছে। ঠিক আছে, এবার বলো, ছেলেদের দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের কারণে? আমি জানি না তোমরা এটা পড়ছো কিনা, তারপরও বলতেছি। ঝুমকা, পারবি? ফরিদুদ্দিন আইডি থেকে, ছেলেদের দাড়ি গোঁফ গজায় হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে। এটা বলতো, যারা জর্দা খায়, মানে যারা হচ্ছে একটু নেশা জাতীয় দ্রব্য খায়, ওদের কোন তন্ত্রের কার্যকারিতা, মানে জর্দার নিকোটিন, বলো, জর্দার নিকোটিন। যদি এটা তোমাদেরকে আমি পড়াই নাই, তারপর আমি একটু দিছি আর কি, তোমরা টেনশন করো না। জর্দার নিকোটিন কোন তন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে? বিষয়টা আসলে বৃদ্ধি হবে না, এখানে হ্রাস করা হবে, কারণ জর্দা মানুষকে নেশাগ্রস্ত করে। নেশাগ্রস্ত বিষয়টা হচ্ছে নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড। নেশাগ্রস্ত, হ্যাঁ, নার্ভাস সিস্টেমের সাথে। এটা একটু মুখস্থবিদ্যা, হ্যাঁ, এমনি তোমাদেরকে দিছি বোঝানোর জন্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এটা 1990 সালে হয়েছে। নিকোটিন গ্রহণে কোনটির কার্যকারিতা নষ্ট হয়? এই যে এটা একদম আন্দাজে, একদম কনফার্ম, না পড়েই বোঝা যাবে, এটা হচ্ছে স্নায়ু, নার্ভ। নার্ভ। ডোপামিন তৈরির কোষ নষ্ট হলে কোন রোগ হয়? এটা এমনি তোমাদেরকে দিছি, তোমরা যদি আগে থেকে পড়ে থাকো তাদের জন্য। ডোপামিন হচ্ছে মস্তিষ্কের, মানে স্নায়ু কোষ দ্বারা নিঃসৃত একটা রস। এটা যদি হয় তাহলে মানুষজন ভুলে যাবে, তার স্নায়ু লোপ পায়, স্মৃতিশক্তি লোপ পায়। এটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স ডিজিজ। লাস্ট এমসিকিউ, লাস্ট আজকের। পেশির নড়াচড়া সাহায্যের জন্য, দেখি তো কে পারে? পারবা? পেশির নড়াচড়া সহায়তার জন্য কোন স্নায়ু কাজ করে, কোন নার্ভ কাজ করে, কোন নির্যাসটি তৈরি করে? পারো? একদম সোজা, একটু আগে বলছি, ডোপামিন। ডোপামিন, ডোপামিন। এই হইল পড়াইছি। আজকে আরেকটু কথা বলার দরকার ছিল, কিন্তু থাক, তোমরা আর নিতে পারতেছ না, 9:15 বাজে। কালকে সকালে আমার এইচএসসি সেকেন্ড ইয়ারের ক্লাস 3 ঘন্টার, এবং একটা চ্যাপ্টার আমরা শেষ করি। তোমাদের এত ধৈর্য থাকার কথা না, এই জন্য সর্বোচ্চ ধরো যে 90 মিনিটের কাছাকাছি আমরা পড়ানোর চেষ্টা করি। তবে পুরা দমে যদি আমরা পড়াই, একটানে যদি পড়াই, তোমাদের প্রশ্ন থাকবে না। তোমরা আমাদেরকে যদি প্রশ্ন করো, একটু লজিক্যাল প্রশ্ন করো, যেই প্রশ্নগুলোর উত্তর ধরো গুগল করলে পাওয়া যাবে, বা বইয়ে আপাতত নাই, সাল দরকার হবে না যেটা বইয়ের মধ্যে নাই। সো দ্যাট উড বি ইজিয়ার। আমাদের একটা লম্বা সময় পাড়ি দিতে হবে, আমাদের একটা ফ্রেন্ডশিপ থাকা লাগবে, একজন আরেকজনকে বোঝা লাগবে যে একটা মানুষ ক্লাস নিচ্ছে, তাহলে তাকে কি করলে তার ক্লাসের গতিটা ঠিক থাকবে। তোমরা আমার কাছে অত্যন্ত আপন, তোমাদেরকে সামনে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করব। ডোন্ট ওয়ারি, হ্যাঁ, একেবারে না, মন খুলে আনন্দ নিয়ে লেখাপড়া করবা। আই উইল বি উইথ ইউ। হ্যাঁ,
ঠিক আছে, আজকে না, আমার গলাটার অবস্থা ঠিক নাই, হ্যাঁ, কষ্ট লাগতেছে, আরেকদিন পড়াবো। হ্যাঁ, ডিসকাশন গ্রুপ খোলার কথা ছিল, ডিজাইনটা রেডি হয় নাই, ডিজাইনটা রেডি হলে দিব। থ্যাংক ইউ।